আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে কথা? সাউন্ড ক্লিয়ার আছে এখন? আচ্ছা, একটা কাজ করো, তোমরা যদি সাউন্ড একটু যদি কম শুনতে পাও, একটু হেডফোনটা ইউজ করো। হেডফোনটা ইউজ করে আশা করি ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, একটু সাউন্ড হয়তো একটু কম আসতেছে, কি জানি কি সমস্যা। আচ্ছা, যাই হোক, এটা পরে দিয়ে আমরা ঠিক করব। তোমরা একটু হেডফোন ইউজ করে ক্লাসটা করার চেষ্টা করো, ঠিক আছে? সবাই একটু জয়েন হও, এটার জন্য দুঃখিত। আচ্ছা, সব কিছু শোনা যাচ্ছে না? ওকে, তাহলে আচ্ছা দেখো, গত ক্লাসে হচ্ছে আমরা এই নামকরণটা হচ্ছে আমরা মানে কি শেষ করতে পারিনি, ঠিক আছে? এই নামকরণটা আমরা একটু দেখি। হ্যাঁ, ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা, এরপরে ওকে, ফাইনালি এভরিথিং ইজ অল রাইট। এখন পোলাপাইন আসে না কেন? পোলাপাইন আচ্ছা একটু আসুক। আচ্ছা, যে কথাটা বলতে চাচ্ছিলাম যে এই ক্লাসের পর থেকে হচ্ছে আমরা সমানতা শুরু করব। সমানতার মধ্যে হচ্ছে আমরা গাঠনিক সমানতা, জ্যামিতিক সমানতা এবং আলোক সমানতা। সো ক্লাসগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ এই ক্লাসগুলোতে হচ্ছে তুমি জৈব রসায়নের আসল ফিলটা পাবা। সো তোমাদের একটা কাজ হচ্ছে যে এই টপিকগুলো শুরু করার আগে তোমাদের বাসায় যে বইগুলো আছে, গুহ স্যারের বই অথবা হচ্ছে হাজারি স্যারের বই, যে কোনো একটা বই টাচ করে তুমি হচ্ছে সমানতা একটু রিডিং পড়বা, সমানতা একটু পড়ে আসবে। অর্থাৎ আমার কাছে পড়ার আগে, আমার লেকচারগুলো দেখার আগে তুমি তোমার পাঠ্য বইয়ের সমানতার টপিকটা একটু পড়ে আসবে, জাস্ট একটু রিডিং পড়ে আসবে। কেন বলতেছি জানো? কারণ আমি যখন পড়াবো তখন তুমি একটু ফিল পাবা যে আসলেই সমানতা হচ্ছে এইভাবে পড়তে হয়। কারণ তুমি বইয়েরটা পড়ে কিছু বুঝবা না, তারপর তুমি রিয়েলাইজ করবা যে সমানতা ভাইয়া কত ইজি করে পড়াবে। এই জিনিসটা তুমি তখন রিয়েলাইজ করবা। সো এই কাজটা একটু সবাই একটু করতে হবে। আর বাকি তাহলে সব কিছু ঠিক আছে। হ্যাঁ, একজনে বলতেছে ওয়েট করেন। আচ্ছা, যাতে সবাই জয়েন হোক, ও সেটা বোঝাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আজকে হচ্ছে অনেক ধরনের সমস্যা, একদম সকাল থেকে কারেন্ট ছিল না, কারেন্ট বারবার ডিস্টার্ব করতেছে, তবুও ক্লাসটা না নিলে কিন্তু অনেক বড় প্রবলেম হবে, কারণ তোমরা অনেক পিছিয়ে পড়বা এই কারণে। আচ্ছা, ক্লাসটা এখনো স্টার্ট করিনি, যারা যারা জয়েন হচ্ছে আস্তে ধীরে আসো। হ্যাঁ, মেনশন দিতে থাকো দ্রুত, আমরা হচ্ছে শুরু করতেছি। আচ্ছা, এইটাতে হচ্ছে আমরা গতকাল হচ্ছে আমরা এটা লিখতে পারিনি, এই নামকরণটা একটু আমরা একটু দেখবো এখন, ঠিক আছে? প্রথমত হচ্ছে এগুলো হচ্ছে একাধিক কার্যকরীমূলক। একাধিক কার্যকরীমূলক আছে না ভাইয়া? সি ডাবল এইচ আছে, সিএইচও আছে, ওএইচ আছে। অর্থাৎ এখানে একাধিক কার্যকরীমূলক। কার্যকরীমূলকগুলো কি কি? 2 ডিগ্রি কার্যকরীমূলকগুলো একটু আমি ডিফাইন করি তো, মানে আন্ডারলাইন করি। একটা, এরপরে দেখা যাচ্ছে দুইটা, এরপরে দেখা যাচ্ছে তিনটা, এরপরে দেখা যাচ্ছে চারটা। চারটা কার্যকরীমূলক। অর্থাৎ এই কার্যকরীমূলকগুলো হচ্ছে আমি সবগুলো হচ্ছে একসাথে দিয়েছি, ঠিক আছে? সবগুলো হচ্ছে একসাথে দিয়েছি। এখন তোমরা কিভাবে করবা? একাধিক কার্যকরীমূলক থাকলে কিভাবে নামকরণ করতে হয়? এই নামকরণ করার প্রসেসটা হচ্ছে যে প্রথমে সক্রিয় সিরিজটা দেখতে হবে, সি ডাবল ও এইচ, এরপরে হচ্ছে কে সিএইচও, এরপরে হচ্ছে কে সিও, এরপরে হচ্ছে ওএইচ। এগুলো হচ্ছে আমাকে ফার্স্টে আগে দেখতে হবে। এবং দেখা যাচ্ছে সবচেয়ে উপরে সক্রিয়তা সিরিজের সবচেয়ে উপরে কোনটা? সি ডাবল এইচ। তাহলে এটা হচ্ছে আমার প্রধান কার্যকরীমূলক। আর তোমাদেরকে আমি আগেও বলেছিলাম যে একটা যদি প্রধান কার্যকরীমূলক হয়, বাকি সবগুলো হচ্ছে অপ্রধান কার্যকরীমূলক। তার মানে যে ভাইয়া এটাও হচ্ছে অপ্রধান কার্যকরীমূলক, এটাও অপ্রধান কার্যকরীমূলক, এটাও অপ্রধান কার্যকরীমূলক। এবং অপ্রধান কার্যকরীমূলকের হচ্ছে আলাদা আলাদা নাম থাকে। যেমন কি এটার নাম হচ্ছে হাইড্রোক্সি, এটার নাম হচ্ছে অ্যালকানোইল, অথবা এটাকে ফরমাইল বলতে পারো, অ্যাজ ইউর উইশ, ডাজন্ট ম্যাটার। এরপরে তুমি এটাকে বলতে পারো হচ্ছে কি অক্সো, অথবা তুমি এটাকে কিটো বলতে পারো, সেম কথা। আচ্ছা, এখন এখন তাহলে এখন প্রথম কাজ হচ্ছে কি? প্রথম কাজ হচ্ছে আমাদেরকে প্রধান শিকল নির্বাচন করা, এবং সেকেন্ড কাজ হচ্ছে নাম্বারিং কোন দিক থেকে স্টার্ট করব। তাহলে অবভিয়াসলি প্রধান শিকল অবশ্যই এটা হবে।
আর সর্বোচ্চ কার্বন পাওয়া যাচ্ছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি প্রধান কার্যকরীমূলক কোন শিকলে উপস্থিত? এই শিকলে উপস্থিত। তাহলে এটা হবে আমার হচ্ছে কি প্রধান শিকল, আমার এটা হবে প্রধান শিকল। অর্থাৎ প্রধান শিকল কোনটা হবে? এটা হচ্ছে আমার প্রধান শিকল। এখন প্রধান শিকলতে আমি নির্বাচন করলাম, এরপরে কাজটা কি? নাম্বারিং কোন দিক থেকে স্টার্ট করব? নাম্বারিং স্টার্ট করব এদিক থেকে। কেন ভাইয়া? কার্বনযুক্ত কার্যকরীমূলক, অ্যালকেনের 7 নাম্বার রুলস, কার্বনযুক্ত কার্যকরীমূলক থেকে আমাদের নাম্বারিং স্টার্ট করতে হবে। কার্বনযুক্ত কার্যকরীমূলক থেকে আমাদের নাম্বারিং স্টার্ট করতে হবে। হ্যাঁ, এখানে তোমরা মেনশন দিতে থাকো, আবার এটা মাথায় রাখো যে মেনশন দিতে দিতে যাতে পড়াগুলো যাতে স্কিপ হয়ে না যায়, ঠিক আছে? মেনশন তো দিচ্ছ, সমস্যা নাই, বাট হ্যাঁ আচ্ছা ওকে। দেখো তাহলে আমি প্রত্যেকে শুরু করবো কার্বনযুক্ত কার্যকরীমূলক যেখানে আছে সেখান থেকে নাম্বারিং স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10, বাস শেষ। এরপরে কাজটা কি? এরপরে কাজ হচ্ছে শাখার বর্ণনা। আমাদের নামকরণের স্ট্রাকচারটা কি ছিল মনে আছে? আমরা ফার্স্টে কি দিতাম? ব্রাঞ্চের বর্ণনা দিতাম, অর্থাৎ ব্রাঞ্চের তথ্য। এরপর আমরা কার তথ্য দিতাম? ওয়ার্ড রুট। এরপরে হচ্ছে আমাদের ফাংশনাল গ্রুপ। এবং আমি তোমাদেরকে এও বলেছিলাম যে ফাংশনাল গ্রুপ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে 1 ডিগ্রি, একটা হচ্ছে 2 ডিগ্রি। 1 ডিগ্রি বলতে ভাইয়া বুঝাচ্ছি ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড। 2 ডিগ্রি বলতে বুঝাচ্ছি CHO OH এবং হচ্ছে কি C+S, এগুলো এটসেট্রা, এগুলো হচ্ছে কি 2 ডিগ্রি হিসেবে কাজ করে। তবে এখানে একটা কথা আছে ভাইয়া, কথাটা হচ্ছে কি জানো? যে এখানের মধ্যে CHO OH এবং হচ্ছে CO, এই তিনটা হচ্ছে অপ্রধান কার্যকরীমূলক। কেন ভাইয়া? কারণ তোমাকে আমি বলছিলাম একটা যদি প্রধান হয় বাকি সবগুলো অপ্রধান। আর এখানে একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট হচ্ছে যে প্রধান কার্যকরীমূলক ছাড়া বাকি যেগুলো থাকবে মানে অপ্রধান কার্যকরীমূলকগুলা, সেগুলোকে কি করতে হবে? শাখা হিসাবে বসাতে হবে। অর্থাৎ নামকরণ যখন করব তখন সেগুলোকে শাখা হিসেবে আমি কাউন্ট করব। কিভাবে? মানে শাখার বর্ণনা কি আমি ফার্স্টে শুরুতে লিখি না? একটা শাখার বর্ণনা আমরা ফার্স্টে শুরুতে লিখি, তো এখানের মধ্যে CHO এবং হচ্ছে CO এবং OH এগুলো হচ্ছে শাখার মতো করে আমরা লিখব। আশা করি ক্লিয়ার, কারণ এগুলো হচ্ছে অপ্রধান কার্যকরীমূলক। এগুলো হচ্ছে কি অপ্রধান কার্যকরীমূলক। এখন দেখো তুমি, তাহলে ফার্স্টে আমরা কার শাখা এখানে আমরা অনেকগুলো পাইছি, ধরতে গেলে এখন কি কি শাখা বলো তো? OH একটা শাখা হয়ে গেছে, কেন? কারণ এটা অপ্রধান শাখা হিসেবে কাজ করবে। এরপরে CHO পাচ্ছি, এরপর আমি CO পাচ্ছি, এরপর আমি পাচ্ছি হচ্ছে CH3 পাচ্ছি, এরপর আমি পাচ্ছি C2H5, অর্থাৎ এগুলো হচ্ছে আমার শাখা হিসেবে কাজ করবে। শাখা হিসেবে এগুলোকে আমাকে লিখতে হবে। এগুলো হচ্ছে একদম একাধিক কার্যকরীমূলক যুক্ত নামকরণ, মানে হাইয়েস্ট, একদম কি হাইয়েস্ট উপরের দিকের নামকরণগুলো, যেগুলো হচ্ছে অনেক স্টুডেন্টরা আসলে প্র্যাকটিস করে না, অনেক টিচাররা পড়ায় না, ঠিক আছে? জিনিসটা একটু দেখো ভালোভাবে। তো এখন এখানে যে আমি শাখা যেটা পাচ্ছি, 1টা 2টা 3টা 4টা 5টা শাখা পাচ্ছি, মানে শাখার মতো করে এগুলোকে লিখতে হবে। এখন শাখার মতো করে যখন লিখবো তাহলে এখানে অপ্রধান কার্যকরীমূলকের নামটা আমরা জানি। OH এর অপ্রধান কার্যকরীমূলকের নাম হচ্ছে হাইড্রোক্সি। CHO-টা আমরা যদি অ্যালকানয়েড লিখতে পারি অথবা আমরা ফরমাইল লিখতে পারি, তুমি ফরমাইল লিখো, সমস্যা নাই, ফরমাইল। এরপরে CO-টার নামটা কি আমরা জানি? অক্সো। আমার নাম কি? অক্সো। এটার নাম কি আমরা জানি? মিথাইল। এটার নাম হচ্ছে কি? মিথাইল। এরপরে এটার নামটা কি? এটার নাম হচ্ছে ইথাইল। এখন তুমি কোনটা আগে লিখবা সেটা ডিপেন্ড করে তোমার অ্যালফাবেটিক্যাল অর্ডার, অর্থাৎ তোমার ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে আমরা লিখবো। বারবার বলতেছি ইংরেজি বর্ণমালা। তাহলে আমাকে বলো কে সবচেয়ে আগে? এখানে ফার্স্ট আমরা কাকে লিখবো? 1 নাম্বার আমরা লিখবো হচ্ছে ফার্স্টে কাকে লিখবো বলো? হাইড্রোক্সি। এরপরে 2 নাম্বারে কাকে লিখবো? প্রথমে 1 এর পরে হাইড্রোক্সি, 2 এর পরে কি আমরা F না ভাইয়া? না, ABCDEF E। আচ্ছা, ফর ABCDEFGHI ফার্স্টে E লিখবো আগে, ফার্স্টে E, এরপরে F, এরপরে F, এরপরে ABCDEFGH, H আসছি। এরপরে 4 নাম্বারে কি বলো তো? H এর পরে M না ভাইয়া? M। 5 নাম্বারে কি বলো? অক্সো। অর্থাৎ এভাবে সিরিয়ালি লিখতে হবে, বুঝছো? এটা দিয়ে আশা করি তুমি সবকিছু ক্লিয়ার হয়ে যাবা। আচ্ছা ওকে। হ্যাঁ, বোর্ডে লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে না, তোমার ইয়াতে প্রবলেম হচ্ছে, ঠিক আছে? এখানে সবকিছু দেখা যাচ্ছে। আচ্ছা, এখন তাহলে একটা কাজ করি, ফার্স্টে আমরা কার নামটা লিখবো আগে বলো তো? এখানে আমরা লিখবো ইথাইলের নামটা লিখবো, এরপরে হচ্ছে আমরা কার নাম লিখবো, এরপরে ফরমাইল, এরপরে হচ্ছে হাইড্রোক্সি, এভাবে যাবে। তাহলে ফার্স্টে ইথাইলটা লিখি। ইথাইল কয় নাম্বার আছে একটু দেখি তো ভাইয়া? ইথাইল আছে 3 নাম্বারে। তাহলে ফার্স্টে লিখবো 3 ইথাইল।
এতটুকু লেখা শেষ। এরপরে আমরা এফ, এফ কয় নাম্বার আছে বলো তো? হ্যাঁ, অনেকে প্রশ্ন করতে পারো ভাইয়া অ্যালকানোল লিখলো তো অ্যালকানোল আগে লিখবো, সমস্যা না ভাই, তোমারটাও কারেক্ট আমারটাও কারেক্ট, এটা নিয়ে এত বেশি টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? তুমি যদি অ্যালকানোল লিখো মানে তুমি বলছো যে ভাইয়া সিএইচওটাকে আমি অ্যালকানোল ধরলে সমস্যাটা কি, তুমি ধরতে পারো, আইএপএক বলে দিছে তুমি এটাকে অ্যালকানোল ধরতে পারবে অথবা ফরমাইল ধরতে পারবা, ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে ফার্স্টে ইথাইল না, হ্যাঁ ভাইয়া ফার্স্টে আমি ইথাইলে লিখছি, এটা ফার্স্টে ভুল ছিল। আচ্ছা, একজন এক এক কথা বলছে, বোর্ডে দেখা যাচ্ছে না। আচ্ছা দেখো, 3 ইথাইল, এরপরে কাকে লিখবো বলো তো? 3 ইথাইল, এরপরে কি লিখবো? 4 ফরমাইল। আমি এটা আস্তে আস্তে করাচ্ছি, আমি চাইলে এটা কিন্তু মিলি সেকেন্ডের মধ্যে করা দিতে পারতাম, কিন্তু জিনিসটা তোমরা বুঝতে না, একাধিক কার্যকরীমূলক তো একদম স্লো মোশনে পড়াচ্ছি, একদম স্লো মোশনে। 3 ইথাইল 4 ফরমাইল, এরপরে এইচ বলো তো? এ বি সি ডি ই এফ, ই এফ জি এইচ, এইচ কোথায় আছে বলো তো? হাইড্রোক্সি না, তাহলে আমরা বলতে পারি 7, আমরা বলতে পারি কি? হাইড্রোক্সি, 7 হাইড্রোক্সি। এতটুকু লেখা শেষ। এরপরে আসি এম এ, এমটা কয় নম্বরে বলো তো? এম মানে হচ্ছে মিথাইল, মিথাইল কয় নম্বরে? মিথাইল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 6 নম্বরে, তাহলে আমি এখানে একটা হাইফেন দিব, 6 দিয়ে এখানে 6 মিথাইল দিব। এরপরে আমরা আসি অক্সোতে, অক্সো মানে কারা? অক্সোকে, অক্সো কয় নম্বরে? 5 নম্বরে, তাহলে 5 অক্সো, 5 অক্সো। এতটুকু শেষ। আচ্ছা, এরপরে আমাদের এগুলো যা লিখলাম কষ্ট করে সেগুলো সবগুলো ছিল শাখা, সবগুলো কি ছিল? শাখা। এখন 1 ডিগ্রি কার্যকরী মূলকে আসো। 1 ডিগ্রি কার্যকরী মূলক ডাবল বন্ড এবং ট্রিপল বন্ডের অবস্থান, তবে তার আগে ওয়ার্ড রুট লিখতে হবে। কি বললাম? শাখা, এটা ব্রাঞ্চ, ওয়ার্ড রুট, এরপরে ফাংশনাল গ্রুপ। ব্রাঞ্চ লেখা শেষ, কারণ এগুলো সব ব্রাঞ্চ হিসেবে কাজ করছে। এবার ওয়ার্ড রুট বলো, ওয়ার্ড রুটে কার্বন কয়টা? 10টা। 10টার জন্য আমি ফার্স্টে লিখবো ড্যাক। আচ্ছা, ড্যাক ছোট হাতের, আবার তোমরা কমেন্ট করা স্টার্ট করবা, ড্যাক, ড্যাক। এরপরে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ডের অবস্থান দেখাবো। ডাবল বন্ডের অবস্থান সবচেয়ে ক্ষুদ্রটা নিবা, ট্রিপল বন্ডের অবস্থান ক্ষুদ্রটা নিবা। দেখো 6 in 8 আইন, কি বললাম? দেখ 6 in 8 আইন, শেষ। এরপরে লাস্টে গিয়ে আমি হচ্ছে প্রধান কার্যকরী মূলকের নামটা দেখাবো, 1 ওইক অ্যাসিড, ঠিক আছে? 8 আইন 1 ওইক অ্যাসিড। আচ্ছা ঠিক আছে, এটা আশা করি সবাই বুঝছো। হ্যাঁ, তুমি চাইলে অ্যালকানোয়েলটা লিখতে পারো, সমস্যা নাই, সবাই আশা করি এটা বোঝা গেছে। ওকে, হ্যাঁ, একজনে জিজ্ঞেস করেছিল ভাইয়া ওইক অ্যাসিড 1 লিখলে হবে কিনা। হ্যাঁ, ওইক অ্যাসিড 1 লেখাটা আসলে এটার থেকে বেটার হচ্ছে সবচেয়ে ভাইয়া 1 ওইক অ্যাসিড লিখলে, কারণ তোমাকে আগে অবস্থান দেখাবা, এরপর তুমি কার্যকরী মূলকের নামটা লিখবা, ঠিক আছে? আচ্ছা ওকে। হ্যাঁ, একজন বলছো এত বড়, হ্যাঁ এত বড় করাচ্ছি জি, কারণ শুরুতে তখন 9 10 এর নামকরণ করাইছিলাম না, তো 9 10 এর নামকরণ দেখে অনেক কেউ বলতেছে ভাইয়া এগুলো তো সবগুলো 9 10 এর নামকরণ ছিল, তো একটু কঠিন দিকে করাচ্ছি আর কি, প্রথমে সহজ ছিল এরপরে কঠিন। আচ্ছা যাই হোক, এটা আসলে ভাইয়া এত এত কঠিন মানে এত বড় নামকরণ কিন্তু আসে না, বাট জিনিসটা আমি তোমাকে বেসিক পড়াচ্ছি, জিনিসটা আমি তোমাকে কি পড়াচ্ছি? বেসিক। মানে তুমি এটা বুঝছো কিনা যে একাধিক কার্যকরী মূলক থাকলে তোমার এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা, ঠিক আছে? আচ্ছা, আরেকবার বলতেছে, ক্লিয়ার দেখা যাচ্ছে না তোমাদের নেটে, স্মুথ নেটের সমস্যা, আসলে ক্লিয়ার দেখা যাচ্ছে না, না? আচ্ছা দেখো, আরেকবার বলতেছি, দেখো 10টা কার্বন আছে, 10টা কার্বনের মধ্যে প্রধান কার্যকরী মূলক চিহ্নিত করো। প্রধান কার্যকরী মূলক হচ্ছে এটা, বাকি সবগুলো হচ্ছে অপ্রধান। অপ্রধান কি কি বলো? সিএইচও, সিও, ওএইচ, এরপরে আরেকটা কি বলো তো? সিএইচও, সিও, ওএইচ, তিনটা হচ্ছে আমাদের কি কি অপ্রধান কার্যকরী মূলক। এবং আমাদের শাখা কি কি আছে? C2H5 এবং CH3, তো প্রত্যেকটাকে অ্যালফাবেটিক্যালি বসাই দিবা এবং 10টা কার্বনের জন্য ড্যাক বসাবা এবং এই ওইক অ্যাসিডটা কয় নাম্বার আছে এবং এর আগে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ডের নামটা বসাইয়ে ওইক অ্যাসিডটা লিখে দিবা, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এরপরে দেখো, ওকে হ্যাঁ, আমি তোমাদেরকে বারবার বলতেছি, তোমরা অনলাইনে ক্লাস করতেছো, প্লিজ নেট স্পিডটা একটু স্মুথ করো, সবাই নেটের স্পিডটা একটু স্মুথ করো। যেমন অনেকজনে বলতেছে ভাইয়া বাফারিং হচ্ছে, এই হচ্ছে সে হচ্ছে, নিজেদের নেটটা একটু স্মুথ করো, কারণ এই বছর দেখা যাচ্ছে পুরো বছরটা হচ্ছে কি অনলাইনে যেতে পারে। সো তোমাদেরকে আমি এটা রিকোয়েস্ট করব, তোমরা একটু
ঠিক আছে। আচ্ছা এখন তাহলে আমরা একটা কাজ করি, আমাদের এটা শেষ না, এরপরে গত ক্লাসে কিছু কনফিউশন ছিল, সেই কনফিউশনগুলো আমি তোমাদেরকে এখন দূর করব। আচ্ছা গত ক্লাসে একটা মিস্টেক ছিল, মিস্টেকটা কি মনে আছে? CH3 CH, এখানে হচ্ছে OH, এখানে CH, এখানে OH, এখানে হচ্ছে কি CH3। আচ্ছা আমরা এটা লিখেছিলাম বিউট 2,3 ডায়ল। আমরা কি লিখেছিলাম? আমরা লিখেছিলাম বিউট 2,3 ডায়ল। বাট এই জায়গায় এসে একটু সমস্যা ছিল। সমস্যাটা হচ্ছে কি, যেহেতু এটা অ্যালকেন শ্রেণীর যৌগ, অ্যালকেন শ্রেণীর যৌগগুলো আমরা ফার্স্টে কিভাবে লিখি, আমরা ডিরেক্ট লিখে দিতে হয়। যেমন ধরো আমি তোমাকে একটা কথা বলি, যখন হচ্ছে একটা কার্যকরী মূলক ছিল, ভালোভাবে খেয়াল করে দেখো, বেসিকটা পড়াচ্ছি, যখন হচ্ছে একটা কার্যকরী মূলক ছিল, একটা কার্যকরী মূলক যখন ছিল তখন আমরা নাম বলতাম যে কি ইথানল। যেমন ধরো এই দেখো CH3 CH2 CH OH CH3, এটার নাম কি ভাইয়া? 1 2 3 4, এটার নামটা কি? এটার নাম হচ্ছে বিউটানল 2, বিউটানল। তার মানে জিনিসটা আমরা এভাবে লিখতাম না, বিউটান, ছোট হাতের হবে, বিউটান কত বলো তো? 2 অল। অর্থাৎ আমরা বিউটান লিখতাম। কখন বিউটান লিখতাম? যখন একটা কার্যকরী মূলক ছিল। বাট যখন একাধিক কার্যকরী মূলক থাকবে তখন আমরা লিখবো বিউটেন। তখন আমরা কি লিখবো? বিউটেন। একাধিক কার্যকরী মূলক থাকবে তখন আমরা লিখবো বিউটেন। যেমন ধরো এখানে একাধিক কার্যকরী মূলক আছে না, আমরা কি লিখবো? আমরা লিখবো বিউটেন, বিউটেন। এরপরে অলটা কয় নাম্বার আছে? একটা 2 নাম্বার, একটা 3 নাম্বার। আমরা লিখবো বিউটেন 2,3 ডাইঅল। এটা হচ্ছে আমাদের মিস্টেক ছিল। যেমন ধরো আমি তোমাকে আরেকটা एग्जांपल দেখাচ্ছি, COOH COOH, এটার নামটা কি? একাধিক কার্যকরী মূলক আছে, এটার নামটা কি? এটার নাম হচ্ছে ইথেন ডাইওয়িক অ্যাসিড। মনে আছে বলছিলাম যে ইথেন ডাইওয়িক অ্যাসিড। অর্থাৎ আমি তোমাকে বুঝাচ্ছি, যখন হচ্ছে একাধিক কার্যকরী মূলক থাকবে তখন আমরা লিখবো ইথেন। একটা থাকলে, একাধিক কার্যকরী মূলক যদি থাকে তাহলে ইথেন, একটা কার্যকরী মূলক থাকলে আমরা লিখবো ইথান। আমরা কি লিখবো? ইথান। যেমন ধরো আমি তোমাকে আরেকটা দেখাচ্ছি, CH, দেখো তো COOH CH2 CH2 COOH, এটার নামকরণ কি হবে? এটার নাম হবে বিউটেন। ফার্স্ট আমরা লিখবো বিউটেন। কেন ভাইয়া? 1 2 3 4, বিউটেন ডাইওয়িক অ্যাসিড। আমরা কি লিখবো? বিউটেন ডাইওয়িক অ্যাসিড। এখন তোমাকে আমি আরেকটা কথা বলি, যেমন ধরো এটা আসলে কি, অর্থাৎ তোমাকে আমি বুঝাচ্ছি একাধিক কার্যকরী মূলক থাকলে আমরা অ্যালকেন লিখবো, ঠিক আছে? যদি একটা কার্যকরী মূলক থাকলে আমরা লিখবো অ্যালকান। এতটুকু ক্লিয়ার? এটা ভালোভাবে মাথায় রাখবা, ভালোভাবে এই কথাটা মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা আর একটা কনফিউশন ছিল, সেটা হচ্ছে যে COOH যখন হচ্ছে তোমাদের এভাবে থাকতো, মনে আছে গত ক্লাসে একটা করাইছিলাম এভাবে না, COOH CH2, মনে আছে এটা? এই জিনিসটা মনে আছে? COOH CH2 CH COOH CH2 COOH। এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল করে দেখো যে এই জায়গায় এসে আমরা নাম্বারিং করতাম না, মনে আছে? যখন তিনটা ওলা ছিল, তিনটা ওলা কার্যকরী মূলক যখন ছিল তখন হচ্ছে আমরা নাম্বারিং করতাম না। কার নাম্বারিং করতাম না? COOH এগুলো নাম্বারিং আমরা করতাম না। এই জিনিসটা আমি তোমাকে একদম ক্লিয়ার করে দিচ্ছি, দেখো 1 2 3। বাট যখন এরকম ছিল COOH CH2 COOH, যখন দুইটা থাকবে তখন আমরা নাম্বারিং মাস্ক করব। বারবার বলতেছি, যদি দুইটা থাকে মানে COOH অথবা CHO, এই জিনিসটা যদি দুইটা থাকে, অর্থাৎ কার্বনযুক্ত কার্যকরী মূলক যদি দুইটা থাকে প্রান্তিকভাবে, নাম্বারিং মাস্ক করব। বাট এভাবে যদি তিন মাথায় তিনটা থাকে তখন আমরা নাম্বারিং ওটা করব না, অর্থাৎ ওই কার্বনটাকে আমরা সংজ্ঞায়িত করব না। এটা হচ্ছে মেইন কথা। এখন আমি যদি এটা নামকরণ যদি করি তাহলে আমরা ফার্স্টে কি বলবো? আমাকে বলো এখানে প্রধান শিকলে কার্বন কয়টা? 3টা। এগুলো তো আমরা নাম্বারিং করি নাই, তাহলে আমাদের কি হবে? প্রোপেন। অবশ্যই প্রোপেন লিখবো, তুমি প্রোপান লিখবে না। প্রোপেন 1 2 3 ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড, এটা করে দিছিলাম। এটার নামটা কি হবে? প্রোপেন ডাইওয়িক অ্যাসিড। এখন অনেকে প্রশ্ন করতেছো যে ভাইয়া যদি COOH যদি দুইটা থাকে, চারটা থাকে তখন কি হবে? চারটা থাকলে তখন কি হবে? তো তখন এটা 1 2 3। এখন দেখো কি হচ্ছে, সেম আবার আগের মতো। আমি ফার্স্টে কি লিখবো? প্রোপেন। প্রোপেন লিখবো না, ফার্স্টে কি লিখবো? প্রোপেন। এটা গত ক্লাসের পড়া, সেজন্য বেশি আলোচনা করতেছি না। প্রোপেন 1 লিখলাম, 2 লিখলাম, এরপরে 3 টেট্রা কার্বক্সিলিক অ্যাসিড, টেট্রা কার্বক্সিলিক অ্যাসিড। খুবই সিম্পল। প্রোপেন লিখছি, 2 কেন লিখছি ভাইয়া? কারণ 2 নম্বরে COOH কয়টা? দুইটা। একদম সিম্পল ছিল এটা, ঠিক আছে? আচ্ছা এরপরে আসি, এরপরে আমাদের কোথাও কনফিউশন ছিল। আচ্ছা
কিছু কিছু স্টুডেন্টের আরো কনফিউশন ছিল, এই কনফিউশনটা আমি একটু দূর করি। যেমন ধরো জটিল প্রতিস্থাপকের নামকরণে তাদের একটা কনফিউশন ছিল যে ভাইয়া আপনি যখন এটাকে ধরছিলেন C8 CH3 এরপরে CH3, আপনি যখন ভাই এটাকে ধরছিলেন তাহলে এইটা হচ্ছে অবশ্যই কি জটিল প্রতিস্থাপক, তাহলে আপনি ভাইয়া বলছিলেন এটা হচ্ছে নাম্বারিং ওই কার্বনকে ধরো যে কার্বনটি সরাসরি প্রধান শিকলের সাথে যুক্ত, তাহলে এটাকে আপনি বলছিলেন 1 দিলাম, এটাকে দিছিলেন 2। এখন আপনি ভাইয়া ফার্স্টে কি লিখছেন 1 মিথাইল লিখছেন, আচ্ছা এটা এতটুকু বোঝা গেল। বাট অনেক কেউ বলতেছে ভাইয়া এরপরে যে আপনি ইথাইল লিখছেন, ইথাইল তো CH4 কেমনে ভাইয়া ইথাইল হচ্ছে? তোমাদেরকে আমি বারবার বললাম জিনিসটা আসলে নর্মালি ইথেন হওয়ার কথা ছিল, জিনিসটা নর্মালি কি হওয়ার কথা ছিল? ইথেন হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু পুরা জিনিসটা হচ্ছে একটা শাখা, পুরা জিনিসটা হচ্ছে একটা ব্রাঞ্চ, সেজন্য কার্বন দুটো থাকলে আমরা চোখ বন্ধ করে ইথাইল লিখবো, আমাদেরকে আণবিক সংকেত মিলানোর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আমাদেরকে হাইড্রোজেন আছে 4টা, এই জিনিসগুলো আমাদের মিলানোর কোনো প্রয়োজন নাই, আমরা 1 মিথাইল ইথাইল লিখে দিব, বাস শেষ। অনেকে বলতেছে ভাইয়া এটা কি কোনো আপনার কি ভুল হয়েছে কিনা, এই হয়েছে কিনা, আসলে কোনো ভুল হয় নাই, এটা হচ্ছে 1 মিথাইল ইথাইল। ভুল ছিল আমাদের হচ্ছে গত ক্লাসে ওইটা, যে আমরা বিউট লিখে ফেলছি, ওটা হয়ে যাবে বিউটেন। এতটুকু ক্লিয়ার? আচ্ছা এখন একটু ওয়েট করো সবাই। আচ্ছা এখন আজকে হচ্ছে একটা নতুন একটা রুল পড়বো, নতুন একটা আজকে রুল পড়বো। রুলটা হচ্ছে কি সবাই একটু দেখে রাখো, দেখো একটা নিউ একটা রুল আসবে আজকে, নিউ রুল। হ্যাঁ রুলটা ভালোভাবে দেখো, রুলটা হচ্ছে যদি সবাই একটু লিখো তো, যদি জৈব যৌগে একাধিক ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড, যদি জৈব যৌগে একাধিক ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড উপস্থিত থাকে, এই রুলসটা একটু সবাই লিখে রাখো। যদি জৈব যৌগে একাধিক ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড উপস্থিত থাকে, ঠিক আছে, তখন প্রধান শিকল নির্বাচনের ক্ষেত্রে আমাদের নামকরণে কিন্তু প্রায় রুলস কিন্তু শেষ। এটা হচ্ছে কিছু বিশেষ একটা রুল, মানে এটা হচ্ছে এক্সেপশনাল রুল বলতে পারে, এটা একটু দেখে নাও। যদি জৈব যৌগে একাধিক ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড উপস্থিত থাকে তখন প্রধান শিকল নির্বাচনের ক্ষেত্রে তখন আমরা কি বললাম? প্রধান শিকল নির্বাচনের ক্ষেত্রে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড সব দেখা যাচ্ছে? আজকে এটা একটু কাছে এনে দিলাম, ঠিক আছে? হ্যাঁ দেখো যদি জৈব যৌগে একাধিক ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড এবং ট্রিপল বন্ড উপস্থিত থাকে তখন প্রধান শিকল নির্বাচনের ক্ষেত্রে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড সংযুক্ত বৃহত্তর কার্বন শিকলকে, কি বললাম? বৃহত্তর কার্বন শিকলকে প্রাধান্য দিতে হবে। খুবই সিম্পল একটা রুলস, এখনই ক্লিয়ার হয়ে যাবে। বৃহত্তর কার্বন শিকলকে কি দিতে হবে? প্রাধান্য দিতে হবে। আমি জিনিসটা খুবই সিম্পল ভাবে বোঝা দিচ্ছি, ঠিক আছে? একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো। যেমন ধরো কি বললাম আমি তোমাকে, এক্সাম্পলটা দেখো, এক্সাম্পলটা আমি কি বললাম? বৃহত্তর শিকল নির্বাচনের ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে, তাহলে ডবল বন্ড CH2। এরপরে আমরা আরেকটা কাজ করতে পারি, হ্যাঁ একটু জটিল বানাচ্ছি, একটু দেখো ভালোভাবে। জিনিসটা খুবই সিম্পল ছিল। এই জিনিসটা একটু ভালোভাবে দেখো, এটা হচ্ছে আমার এক্সাম্পল। এখানে দেখো যদি জৈব যৌগে একাধিক ডাবল বন্ড আছে না,
একাধিক ডাবল বন্ড এবং সেই সাথে যদি ট্রিপল বন্ড উপস্থিত থাকে তখন আমি প্রধান শিকল কাকে নির্বাচন করব। তো প্রধান শিকল নির্বাচনের ক্ষেত্রে আমাকে মাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে যে যেই শিকলে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড উপস্থিত থাকবে, কেন কি বললাম যে যখন উপস্থিত থাকে তখন প্রধান শিকল নির্বাচনের ক্ষেত্রে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড সংযুক্ত বৃহত্তর কার্বন শিকল, কথা বলেছে বৃহত্তর কার্বন শিকল। অর্থাৎ তুমি যদি বলো ভাইয়া আমি ডাবল বন্ড ট্রিপল বন্ড তো আমার এই চেনের মধ্যে আছে, আমি এটাকে ধরলে সমস্যা কি? এটাকে তুমি ধরতে পারবা না, কারণ এখানে সবচেয়ে কার্বন কম আসতেছে। দেখো 1 2 3 4 5 6 7, বাট তুমি যদি বলো ভাইয়া আমি এটাকে ধরবো, তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8, বুঝানোর মনে হয় মানে এটাকে অর্থাৎ 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এখানে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড উপস্থিত আছে। এখন তুমি যদি বলো ভাই আমি স্ট্রেট দলে সমস্যা কি? স্ট্রেট দলে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, বাট আমি যদি এভাবে ধরি ডান্সিং পজিশনে ধরি তাহলে দেখা যাচ্ছে আমি 8টা কার্বন পাচ্ছি। আবার তুমি বলতে পারো ভাইয়া আমি যদি এটা ধরলে সমস্যা কি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তখন রুলের বিপরীত হয়ে গেছে। আর রুল বলতেছে যে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড সংযুক্ত শিকলকে তুমি প্রধান শিকল ধরবা, ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড সংযুক্ত শিকলকে তুমি কি ধরবা? প্রধান শিকল ধরবা। সো এই রুলসটা একটু দরকার আছে, একটু করবা এটা, কারণ তোমাদের যে বইগুলো ফলো করতেছো সব বইয়ে কিন্তু এই রুলসগুলো পাবা না, ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া প্রত্যেকে নাম্বারিং স্টার্ট করব, তো নাম্বারিং স্টার্ট করবো আমরা কোত্থেকে মনে আছে? যে দিক থেকে আমি ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড কাছাকাছি পাচ্ছি, আমি এদিক থেকে ট্রিপল বন্ড পাচ্ছি 2 নম্বরে, আমি এদিক থেকে ডাবল বন্ড পাচ্ছি 1 নম্বরে, তাহলে আমি কোন দিক থেকে স্টার্ট করব? খুবই সিম্পল, আমি এদিক থেকে স্টার্ট করব 1 2 3 4 5 6 7 8। এখন যেহেতু এটা প্রধান শিকল, তাহলে এই জিনিসটা হচ্ছে আমার ব্রাঞ্চ, ব্রাঞ্চ। ক্লিয়ার? শেষ। অর্থাৎ এই ধরনের রুলস যখন আসবে, অর্থাৎ এই ধরনের যখন তুমি প্রবলেম ফেস করবা, ফার্স্টে মাথায় রাখতে হবে যে আমি এমন একটা শিকল নির্বাচন করব যেই শিকলে ডাবল বন্ড মানে সর্বোচ্চ ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড যাতে থাকে। মানে তুমি যদি বলো যে ভাইয়া একাধিক ডাবল বন্ড ওলা নিয়ে ফেলি, না ভাইয়া হবে না। আইপ্যাক বলতেছে এমন একটা শিকল নির্বাচন করো যেখানে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড উপস্থিত থাকবে, এরপরে তুমি সর্বোচ্চ কার্বন দেখো। কারণ এখানে অনেকগুলো অপশন আসতে পারে, যেমন ধরো একটা অপশন আসছে না স্ট্রেটটা আমরা কেন ধরি নেই? কারণ ওইখানে সর্বোচ্চ কার্বন পাওয়া যাচ্ছে না। এরপরে আমরা এভাবে ডান্সিং পজিশনে দেখলাম যে এখানে 8টা কার্বন পাওয়া যাচ্ছে, স্ট্রেটে কার্বন পাওয়া যাচ্ছে 7টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। সো আমরা এখান থেকে নাম্বারিং ডান দিক থেকে কেন? ডাবল বন্ড আমি তোমাকে বললাম যে কি অ্যালকাইনের 2 নাম্বার রুলসে চলে যাও। কি বলছিলাম? তুমি ওই দিক থেকে নাম্বারিং শুরু করবে যে দিক থেকে তুমি ডাবল বন্ড এবং ট্রিপল বন্ডের অবস্থানটা তুমি ক্ষুদ্রতর পাচ্ছ, তাহলে আমি এখান থেকে নাম্বারিং শুরু করব। এখন মাথার মধ্যে আরেকটা প্রশ্ন আসছে, ভাইয়া এটার নামকরণটা কিভাবে দিব? এই ধরনের শাখা তো আমরা কোনোদিন দেখিনি, তাহলে কিভাবে দিব? এটার নামকরণ দিতে গেলে এটা হচ্ছে একটা জটিল প্রতিস্থাপকের মতো লিখতে হয়। মানে আমরা যখন কমপ্লেক্স সাবস্টিটিউশন ইউজ করতাম তখন সেগুলো ব্র্যাকেট ইউজ করতাম না, এই জিনিসটা আমাদেরকে ব্র্যাকেট ইউজ করতে হবে। কিভাবে দেখো 1 2 3 4 5, 5 নম্বরে আমাদের এই শাখাটা আছে, তাহলে আমি কি লিখবো 5 এভাবে দিয়ে আমরা হচ্ছে কি, আচ্ছা তুমি এটা দেওয়ার দরকার নেই, তুমি এরপরে ব্র্যাকেট ইউজ করবা। এখন আমাকে বলো 5 নম্বরে হচ্ছে এই জিনিসটা উপস্থিত। এখন এখানে কার্বন কয়টা? 3টা, বাট এখানে ভাইয়া আবার আছে ডাবল বন্ড। তো ডাবল বন্ড থাকলে আইপ্যাক পদ্ধতিতে নামকরণ করো। আইপ্যাক পদ্ধতির নামকরণ কি ছিল? প্রপ কেন ভাইয়া? কার্বন 3 থাকলে প্রপ। এরপরে ডাবল বন্ডের অবস্থান কয় নম্বরে? 1 নম্বরে, প্রপ 1 ইন। শেষ। খুবই সিম্পল ছিল না? অর্থাৎ আইপ্যাক পদ্ধতিতে নামকরণটা করব, এটা হচ্ছে আমার পুরোটা ব্রাঞ্চ। এই জিনিসটা হচ্ছে ব্রাঞ্চের মতো করে লিখতে হয়। তো ব্রাঞ্চের মতো করে লিখলে ব্রাঞ্চের মধ্যে আইপ্যাক নিয়মটা ফলো করতে হবে। আইপ্যাক নিয়মটা কি ছিল? ফার্স্টে কার্বন কয়টা দেখো? 3টা, প্রপ লিখছো। ডাবল বন্ডের অবস্থান কয় নম্বরে? 1 নম্বরে, তাহলে প্রপ 1 ইন। শেষ। এরপরে প্রধান শিকলে কার্বন কয়টা? 8টা। এখানে আর কোনো কি ব্রাঞ্চ আছে? লেখার দরকার নেই। তাহলে আমি কি লিখবো? 8টার জন্য আমরা কি লিখবো? অক্ট লিখবো। অক্ট কেন লিখছি? কারণ 8টা কার্বন, অক্ট। এরপর আমরা কি লিখবো বলতো? ডাবল বন্ডের অবস্থান, এরপর ট্রিপল বন্ডের অবস্থান। ডাবল বন্ডের অবস্থান কয় নম্বরে আছে বলতো? একটা আছে 1 নম্বরে, আর ট্রিপল বন্ডের অবস্থান আছে 6 নম্বরে। তাহলে আমি কি লিখতে পারি? অক্ট 1 ইন, এরপরে 6 নম্বরে ট্রিপল বন্ড আছে 6 আইন। কারা কারা বুঝছো এটা? দেখি বলো তো কারা কারা বুঝছো? কঠিন লাগতেছে এগুলা? 5 প্রপ 1 ইন, অক্ট 1 ইন 6 আইন। হ্যাঁ, সরওয়ারুল আলম রকি, হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ।
হ্যাঁ, একজনে জিজ্ঞেস করেছিল যে ট্রিপল বন্ড একাধিক নাই। ট্রিপল বন্ড একাধিক যদি থাকে আর কি, এটা আসলে নিয়মটা হচ্ছে যে একাধিক ডাবল বন্ড বোঝাচ্ছি, একাধিক ডাবল বন্ড এবং সেই সাথে যদি ট্রিপল বন্ড উপস্থিত থাকে ওইটা বোঝাচ্ছি আমি। এরকম ধরনের যদি কন্ডিশন যদি থাকে ওইটাকে প্রধান শিকল নির্বাচন করব, যেই শিকলে আমি হাইয়েস্ট নাম্বার অফ ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড পাবো। অর্থাৎ ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকবে, কিন্তু একাধিক থাকলে সমস্যা নাই, কিন্তু আমাকে দেখতে হবে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড আছে কিনা। তুমি যদি বলো তুমি একটা শিকল পাইছো সেখানে 5টা ডাবল বন্ড, হবে না, কিন্তু ট্রিপল বন্ডটাকে সহ আমাকে কাউন্ট করতে হবে, আমাকে ট্রিপল বন্ড সহ কাউন্ট করতে হবে। আমি তোমাকে এটাই বোঝাচ্ছি। তাহলে খুবই সিম্পল ছিল, খুবই সিম্পল ছিল, ঠিক আছে। তাহলে অক 1 in 6 আইন। আচ্ছা, এরপরে তাহলে আমাদের রুল এটা শেষ, আমাদের নামকরণ কিন্তু এখানে শেষ, কিছুই ছিল না, ঠিক আছে। আচ্ছা, এখন কয়েকটা নামকরণ করব, সেটা হচ্ছে আমরা যদি নিচ থেকে নামকরণ আমি করব নাকি বই থেকে করব। কয়েকটা আমরা কি বই থেকে করলে বেটার হবে? আচ্ছা, আমরা কয়েকটা নামকরণ আমরা হচ্ছে ব্র্যাকেটে হাইফেন দিব কিনা। ব্র্যাকেটের আগে ভাইয়া হাইফেন দেওয়ার দরকার নাই ভাইয়া, এখানে জটিল প্রতিস্থাপকটা অ্যালকিন হয়ে গেল। হ্যাঁ, জটিল প্রতিস্থাপকটা এখানে অ্যালকিনটা জটিল প্রতিস্থাপকের মধ্যে কাজ করতেছে, কারণ ব্র্যাকেট ইউজ করতে হয় তো ওইটা কাজ করবে। আচ্ছা, এরপরে হ্যাঁ, প্রপ টুইন কেন হলো না? কেন ভাইয়া টুইন কেন হবে? ডাবল বন্ডের অবস্থান কয় নম্বরে ছিল? 1 নম্বরে। এটা প্রশ্ন করেছে সাজ্জাদ, ডাবল বন্ডের অবস্থান কয় নম্বরে ছিল? এটা কি জটিল প্রতিস্থাপক? জটিল প্রতিস্থাপক বলা যায় না, তবে জটিল প্রতিস্থাপকের মতো নামকরণটা আমরা লিখেছি। কেন? কারণ যেহেতু ডাবল বন্ড, ডাবল বন্ড ট্রিপল বন্ড এগুলো হচ্ছে আমাদেরকে ব্র্যাকেটে লিখতে হয়। যেমন ধরো ওইখানে ট্রিপল বন্ড থাকলে আমরা লিখতাম প্রপ 1 আইন, এভাবে, ঠিক আছে। আচ্ছা, বই থেকে করান ভাইয়া, ভাইয়া বই থেকে করান। হ্যাঁ, সবাই কি বলতেছে বই থেকে করাবো? কারণ নিজে থেকে নামকরণ দিলে তোমরা মনে করো যে ভাইয়া অনেক ইজি ইজি করাচ্ছে, ঠিক আছে। বই থেকে হচ্ছে, আচ্ছা ঠিক আছে, বই থেকে করাচ্ছি। যে কোনো একটা বই আমরা তাহলে দেখি একটু। আচ্ছা, এমন কিছু নামকরণ আমি তোমাদেরকে করাচ্ছি যেগুলো তোমরা সবাই প্রবলেম ফেস করতে পারো, এই ধরনের নামকরণ করাবো, ঠিক আছে। আচ্ছা, দেখি তো একটু। এটা হচ্ছে অ্যালকোহলের নামকরণ। হ্যাঁ, আমরা হচ্ছে একটা কাজ করি, আর আধা ঘন্টা পড়াবো তো, আধা ঘন্টার মধ্যে যতগুলো নামকরণ করা যায় এবং সবগুলো নামকরণ হচ্ছে ক্রিটিক্যাল টাইপের নামকরণ করাবো, সবগুলো হচ্ছে ক্রিটিক্যাল টাইপের নামকরণ। দেখো ফার্স্টে অ্যালকোহলের নামকরণ দেখি একটু। অ্যালকোহল আমরা একটা দুইটা সবগুলো বাচ্চা বাচ্চা, মানে গতকাল যেগুলো করেছিলাম সবাই জানে, আমিও জানি তুমিও জানি, তবে একটু কঠিন টাইপের নামকরণ, মানে কঠিন বলবো না, যেগুলো তোমরা একটু কনফিউশন ফিল করবা ওই টাইপের নামকরণ আমি তোমাকে দেখাচ্ছি। কারণ অনেক কেউ বলে যে ভাইয়া নিজে থেকে করান তো, সেগুলো ইজি ইজিগুলো আসে। আচ্ছা ঠিক আছে, করাচ্ছি। CH3 CHOH CH, তোমাদের হাজারি স্যারের বইয়ে বা হচ্ছে গুহ স্যারের বই যদি থাকে, গুহ স্যারের বইয়ে মোটামুটি হচ্ছে তোমাদের নামকরণ অনেকগুলো দেওয়া আছে, তবে হাজারি স্যারের বইটাতে নামকরণ নেই বললে চলে, নামকরণ নেই বললে চলে। আচ্ছা, এখন এই টাইপের নামকরণগুলো হচ্ছে একটু ডিফারেন্ট না? ডিফারেন্ট লাগতেছে, মানে OH হচ্ছে দুইটা আছে, কিভাবে করব? আচ্ছা, প্রথম কথা হচ্ছে OH হচ্ছে দুইটা আছে, বাট এখানে ভিন্ন কোনো কার্যকরীমূলক আছে? আমাকে বলো, ভিন্ন কোনো কার্যকরীমূলক আছে? নাই। ভিন্ন যদি কার্যকরীমূলক থাকতো তাহলে একটা প্রধান আর একটা অপ্রধান, বাট এখানে OH দুইটা সেম টাইপের কার্যকরীমূলক, তার দুইটাই হচ্ছে প্রধান কার্যকরীমূলক। এখানে দুইটাই হচ্ছে প্রধান কার্যকরীমূলক, OH এর প্রধান কার্যকরীমূলক, OH এর প্রধান কার্যকরীমূলক। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা আসি, আমাদের মেইন কনসার্ন হচ্ছে আমরা প্রধান শিকল কোত্থেকে নির্বাচন করব, মানে প্রধান শিকল আমরা কোন দিক থেকে নির্বাচন করব, এক, আর আমরা নাম্বারিং কোত্থেকে স্টার্ট করব। প্রথমে একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করে দেখো যে কার্বনযুক্ত কার্যকরীমূলক মানে কার্বনের সাথে OH আছে না, অর্থাৎ এই তুমি যদি বলো ভাইয়া আমি এটাকে স্ট্রেট ধরলে সমস্যা কি, এটাকে স্ট্রেট ধরলে সমস্যা কি, আমি তো এইভাবে স্ট্রেট ধরতে পারতাম, কারণ একটু আগে আপনি একটা করাইছিলেন না, আপনি ভাইয়া একটু আগে একটা করাইছেন তো, CHOH। হ্যাঁ, আমি তোমাদের প্রশ্ন হচ্ছে এটা যে ভাই আপনি একটু আগে এটা করাইছেন, স্ট্রেট ধরছিলেন, এখন এটা স্ট্রেট ধরবো না ভাইয়া, তখন তো কার্বন ছিল না, এখানে কার্বনযুক্ত কার্যকরীমূলক, কার্বনযুক্ত কার্যকরীমূলক আছে না, ওইখান থেকে তোমাকে প্রধান শিকল, অর্থাৎ যেহেতু কার্বনযুক্ত কার্যকরীমূলক আছে মানে এই OH এর সাথে কার্বন অ্যাটাচ আছে, ওইটা অবশ্যই প্রধান শিকলে ইনভলভ করাতে হবে, ওইটা অবশ্যই প্রধান শিকলে ইনভলভ করাতে হবে, অর্থাৎ প্রধান শিকল নির্বাচন হবে এখান থেকে, এখান থেকে নয়। এখন তুমি কোন দিকে যাবা? তুমি এখন ডান দিকে যাবা নাকি বাম দিকে যাবা? ডান দিকে যাবো না আমি বাম দিকে যাবা? এখন তুমি বলতে পারো যে ভাইয়া যেখানে সর্বোচ্চ কার্বন পাবো সেদিকে যাবো না ভাইয়া, এখানে আরেকটা কথা আছে, এই OH-টা কিন্তু এখানে অপ্রধান কার্যকরীমূলক না, এটা হচ্ছে প্রধান। প্রধান কার্যকরীমূলককে অবশ্যই অবশ্যই প্রধান শিকলে অন্তর্ভুক্ত করাতে হবে। কি বললাম? প্রধান কার্যকরীমূলককে অবশ্যই অবশ্যই প্রধান শিকলে অন্তর্ভুক্ত করাতে হবে। তার মানে তুমি যদি বলো যে ভাইয়া প্রধান শিকল এদিকে হবে, তুমি 0 পাবা, প্রধান শিকল হচ্ছে এটা,
বুঝছো সবাই? প্রধান শিকল হচ্ছে কি এটা, আর এই জিনিসটা হচ্ছে আমার কি, এই জিনিসটা হচ্ছে কি আমার শাখা, তাহলে এটা হচ্ছে আমার শাখা। ইজি ছিল না কঠিন ছিল? ঠিক আছে, এখন নাম্বারিং করতে গিয়ে স্টার্ট করবো। নাম্বারিং স্টার্ট করবো এখান থেকে 1 2 3 4, শেষ 1 2 3 4। প্রথমে আমরা শাখার বর্ণনা দিব, কয় নাম্বারে বলো তো? 2 মিথাইল, মিথাইল নাকি ইথাইল কমেন্ট করা স্টার্ট করছে, হ্যাঁ 2 ইথাইল, ঠিক আছে 2 ইথাইল। এরপরে কার্বন কয়টা প্রধান শিকলে? 4টা। তবে আমি তোমাকে একটা কথা বলছিলাম, যেহেতু এখানে একাধিক কার্যকরীমূলক আছে, তো আমি তোমাকে বললাম কি সরাসরি বিউটেন লিখে দিবা, বিউটেন। এরপরে 1 নম্বরে অল আছে, 3 নম্বরে অল আছে, তাহলে বিউটেন 1 3 অল। অল হবে? ভুল, ডাই অল, ডাই অল। কারা কারা বুঝছো এটা? সবার বোঝা গেছে এটা? ঠিক আছে, আচ্ছা এই ধরনের নামকরণগুলো। আর আমি এখানে কোনো ধরনের অ্যালকোহলের নামকরণ তোমাদের হচ্ছে আমার মনে হয় না তোমরা এখানে কোনো কিছু কঠিন ফেস করবা, ঠিক আছে। আচ্ছা এরপরে তোমরা আরগুলো সবগুলো তোমরা আশা করি পারবা, এখানের মধ্যে কিছু নাই। আচ্ছা আর কিছু কিছু নামকরণ আছে যেটা তোমাদের হচ্ছে একটু সমস্যা হতে পারে, এটা সবাই বুঝছো তো? কমেন্টটা একটু চেক করে তো দেখি। ভাইয়া প্রধান শিকলটা বুঝি নাই। প্রধান শিকলটা বুঝানো মানে হচ্ছে প্রধান শিকল ভাইয়া প্রধান কার্যকরীমূলককে অবশ্যই ইনভলভ করাতে হবে। তুমি যদি বলো যে আমি সোজাটাকে প্রধান শিকল ধরবো না ভাইয়া, এখানে ওয়েস্টটা আছে না, এই ওয়েস্টটা কই যাবে? এটা আসলে যদি কার্বন যদি না থাকতো, আমি তোমাকে কি বললাম, কার্বনের সাথে যদি কোনো কার্যকরীমূলক থাকে, বারবার এটা খাতায় লিখে রাখো, কার্বনের সাথে যদি কার্যকরীমূলক থাকে, ওই কার্বনের সাথে কার্যকরীমূলকটাকে সহ প্রধান শিকলে মাস্ট অন্তর্ভুক্ত করাতে হবে, মাস্ট। কারণ এখানে সাপোজ ধরে CH2 নাই এই জায়গায়, তাহলে আমি কি করতাম, স্ট্রেটটা ধরে ফেলতাম। এটা হচ্ছে মেইন সমস্যা, ঠিক আছে। অর্থাৎ যেখানে তোমাদের কনফিউশন ছিল, হ্যাঁ ফারহানা ইয়াসমিন তুমি 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 তো আসলে আরেকটু বুঝান। হ্যাঁ এরপরে 3 নম্বর কার্বনের উপরে ওয়েস্ট থেকে কেন স্টার্ট হয় নাই? 3 নম্বর কার্বনে ওয়েস্ট থেকে কোত্থেকে স্টার্ট হয় নাই কি বললা? হ্যাঁ না, ওইখানে একটা ব্যাপার আছে, ওইটা হচ্ছে তুমি সর্বোচ্চ কার্বন পাবা না যে ভাইয়া। এই যে এখানের মধ্যে এই একজনের প্রশ্নগুলো যে এখান থেকে কেন স্টার্ট হয় নাই, তোমাদের প্রশ্নের উত্তর দিতে ভালো লাগে কিন্তু অনেক সময় চলে যায় আর কি। তুমি বলতেছো ভাই এখান থেকে স্টার্ট হলে কি সমস্যা? আচ্ছা এখান থেকে যদি আমি স্টার্ট করি, আমি তখন এদিকে যাব না? তুমি বলবো যে ভাইয়া সর্বোচ্চ কার্বন দেখবো, তাহলে 1টা 2টা 3টা 4টা, বাট এটা কই গেল, এটা কই গেল? তখন কি হবে? তখন তোমাকে এটা ধরতে হবে, এটা ধরতে হবে। এখন এটাকে তুমি প্রধান শিকল ধরতে পারবা? পারবা না। কেন? তখন কার্বন আসবে 3টা, 1টা 2টা 3টা, তো সর্বোচ্চ কার্বন তো আসতেছে না। সর্বোচ্চ কার্বন আসতেছে এখানে 1টা 2টা 3টা 4টা। বুঝে পাইছো? এটা প্রশ্নটা করছে কে? এটা প্রশ্নটা কে করছিল? আবরার আসিফ বলতেছে ভাইয়া বিউটান হবে। হ্যাঁ তুমি গুহ স্যারের বইয়ে দেখছো বিউটান হবে, তবে একটা কথা মাথায় রাখো যে এখানে আসলে আমি যেটা হচ্ছে আমি তোমাদেরকে যেটা বলতেছি সেটাই মাথায় রাখো যে একাধিক কার্যকরীমূলক থাকলে আমরা কিন্তু বিউটান লিখবো। তোমাদের গুহ স্যারের বইয়ে, হ্যাঁ গুহ স্যারের বইটা ভালোভাবে চেক করে আসো। আমি জানি তুমি কোত্থেকে রেফারেন্স দেখাচ্ছ, বাট আমিও তোমাকে রেফারেন্স দেখাতে পারবো। তুমি বলতেছো এটা বিউটান হবে, বিউটান জিনিসটা আমরা আসলে লিখে একটা কার্যকরীমূলক থাকলে, 2টা কার্যকরীমূলক থাকলে, যেমন ধরো তুমি, তোমাকে একটু আগে আমি এক্সাম্পল দিয়েছিলাম, তুমি পুরো লাইভ ক্লাসটা একটু দেখবা। ঠিক আছে, এখানে আসলে মেইন কারণটা হচ্ছে যে তুমি যদি এটার দিকে যদি প্রধান শিকল নির্বাচন করো, তাহলে তোমাকে যেতে হবে এদিকে। মানে আমি তোমাকে জিনিসটা বোঝাচ্ছি, তোমাদের কনফিউশন কোন জায়গায় দেখো, ভালোভাবে দেখো। এই জায়গায় দেখো, আমি যদি বলি যে ভাইয়া আমি এই জায়গায় থেকে যদি এই জায়গায় আসি, তখন কি আমাদের সমস্যা আছে? সমস্যা আছে ভাইয়া। তুমি এটাকে প্রধান শিকল ধরতে পারবা না। কেন? প্রধান শিকল এটাকে ধরলে তুমি কার্বন পাচ্ছ কয়টা? 3টা, 1টা 2টা 3টা। তো তোমাকে আমি কি বললাম, ফার্স্টে কার্যকরীমূলক, এরপরে হাইয়েস্ট কার্বন অফ চেইন। বা তুমি যদি এটা ধরো 1টা 2টা 3টা 4টা, তখন পারফেক্ট। অর্থাৎ কার্যকরীমূলক আমার প্রধান শিকল অন্তর্ভুক্ত হলো, এবার আমি সর্বোচ্চ কার্বনও পেলাম। এটা হচ্ছে আমার মেইন কথা, তুমি ভালোভাবে দেখিও জিনিসটা হচ্ছে এরকম। হ্যাঁ যারা বলতেছো ভাইয়া বিউটেন বিউটান, এই জিনিসগুলো আসলে আমরা এখানের মধ্যে আসলে আমি তোমাকে যেটাই বললাম সেটাই, যে একাধিক থাকলে আমরা বিউটেন লিখি, আর একটা থাকলে আমরা কি লিখবো? বিউটান। যেমন ধর এখানে যদি একটা থাকতো আমরা বলতাম বিউটান অল। জিনিসটা হচ্ছে এরকম, তুমি বিউটান লিখলে তোমাকে ভুল দিতে পারবে না, ঠিক আছে। হ্যাঁ একটা কথা এটা বলে রাখি, বিউটান লিখলো সেটা কিন্তু ভুল দিবে না। তুমি যদি এখানে যদি বিউটান লিখলো সেটা কিন্তু ভুল দিবে না, তবে আমরা লিখবো হচ্ছে বিউটেন, তুমি বিউটেনও লিখতে পারো, আমি সেটা তোমাকে এনশিওর করাতে পারবো, ঠিক আছে। আচ্ছা এই ধরনের নামকরণ গেল, তাহলে একটা নামকরণে অনেক কনফিউশন বের হলো, ঠিক আছে। আচ্ছা
সানজিদা জাহান বলতেছে, আচ্ছা সানজিদা জাহানের প্রশ্নটা একটু করে দিই। ও বলতেছে, আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, আচ্ছা ঠিক আছে, ও এত কষ্ট করে এত বড় একটা লিখলো, আমি সেটা করে না দিলে সমস্যা আছে না? আচ্ছা দেখো সানজিদা জাহানের কোশ্চেনটা এখানে কি বলতেছে, CH3, সে বলতেছে ভাইয়া ব্র্যাকেটে আছে। আচ্ছা তোমাদের অনেকজনের সমস্যা হচ্ছে ভাইয়া ব্র্যাকেটে থাকলে তো আমাদের সমস্যা হয়, আমরা পারি না। আচ্ছা ব্র্যাকেটে দেখো সানজিদা জাহানের প্রশ্নটা দেখো, 3 দিলাম এখানে, এরপরে সি দিলাম এখানে, এরপরে CH2 দিলাম, এখানে 4টা আছে, ওকে 4টা। এরপরে কি বললো CH, এরপরে বললো এখানে OH আছে একটা, আচ্ছা বুঝলাম, OH-টা মানে ব্র্যাকেটে আর কি, ঠিক আছে, এটা বুঝছো। এরপরে বললাম CH3, আচ্ছা খুবই সিম্পল একটা নামকরণ, খুবই ইজি একটা নামকরণ, খুবই ইজিলি ভাবে বুঝবা। দেখো একটা জিনিস মাথায় রাখবা, যেটা ব্র্যাকেটে থাকবে সেটা হচ্ছে শাখা, যেটা ব্র্যাকেটে থাকবে সেটা হচ্ছে কি শাখা হিসেবে অবস্থান করবে, যেটা ব্র্যাকেটে থাকবে সেটা শাখা হিসেবে অবস্থান করবে। কিন্তু একটা কথা আছে ভাইয়া, ব্র্যাকেটে কি জিনিস আছে সেটা দেখতে হবে, ব্র্যাকেটে কি অ্যালকাইল মূলক আছে নাকি নরমাল কোনো কিছু আছে। ব্র্যাকেটে আছে অ্যালকাইল মূলক, মাস্ট শাখা। ব্র্যাকেটে আছে মিথিলিন মূলক, শাখা হবে না। মিথিলিন মূলক থাকলে পাশাপাশি বসাই দিবা। যেমন ধরো আমরা এখানে শুরু করি সি, এখানে অ্যালকাইল মূলক কয়টা, 3টা যদি থাকে একটা বাম দিকে বসাবা, আরেকটা উপরে, আরেকটা নিচে। কার্বনের হাত ফিল হয়েছে, 1টা 2টা 3টা, আর বাকি হাতগুলো CH2 নিবে। CH2 এখানে কয়টা, 4টা, চোখ বন্ধ করে বসে দাও, পাশাপাশি বসে যাবে ভাইয়া, পাশাপাশি বসে যাবে। এরপরে দেখো CH, এখানে কি আছে OH, এখানে কি আছে CH, এখানে CH3 কয়টা, 2টা না, 2টা যদি থাকে একটা এভাবে ডান দিকে বসাবা আর একটা উপরে বসাই দিবা। সানজিদা জাহান প্রশ্নটা দেখো, তোমার আনসার হচ্ছে এটা। এরপর তুমি নামকরণ করতে পারবা। হ্যাঁ তোমরা একটা কাজ করো, যারা যারা প্রশ্ন করতেছে একটু নিজেরা একটু আনসার দিয়ে দাও, কারণ সবার প্রশ্নের উত্তর তো আমি, যারা যারা পারো এটা। আচ্ছা এই ধরনের নামকরণ যদি করতে যাই, এটা ক্লিয়ার হয়েছে ভাইয়া, যেটা ব্র্যাকেটে থাকবে সেটা শাখা হিসেবে বসিয়ে দিব। এরপর তোমরা করো। এখানে অনেকজনে প্রশ্ন করতেছে, সবার প্রশ্নের উত্তর আমার আসলে এভাবে দেওয়া সম্ভব না, নাহলে ক্লাসটা সবাইকে একদম সামনে পেলে আরো মজা লাগতো আর কি, ঠিক আছে। হ্যাঁ আমি কোশ্চেনগুলো দেখতেছি, কোশ্চেন অবশ্যই আমি আনসার দেওয়ার চেষ্টা করব, সবার কনফিউশন দূর করব, ঠিক আছে। কনফিউশন দূর করার জন্য সেকেন্ড ক্লাস, মানে এটা এক্সট্রা একটা ক্লাস দেওয়া হচ্ছে। আচ্ছা এই ধরনের নামকরণ এটা এখন তুমিও পারবা আমিও পারবো, কেন ভাইয়া, ওয়েট যেখানে কাছাকাছি পাচ্ছি সেখান থেকে নাম্বারিং স্টার্ট, 1 2 3 4 5 6 7 8 9 শেষ। এরপরে আমরা কাকে কাকে বলবো আগে, আমরা এখানে সবগুলো মিথাইল না, তাহলে আমরা বলতে পারি 2 8 8 ট্রাই। মিথাইল কয়টা আছে ভাইয়া, 3টা না, ট্রাই মিথাইল। আচ্ছা অনেকে বলছে ভাইয়া মিথাইল স্পেলিং কি এটা হবে নাকি ই বাদ যাবে। আরে ভাইয়া সবকিছু নিয়ে যদি টেনশন করে, হ্যাঁ আমরা জানি আইপ্যাকে বলতেছে লাস্টে ই দেওয়া যাবে না, তবে আমাদের ডাজেন্ট ম্যাটার ভাই, আমরা তো বাংলায় লিখি, আমরা ইংলিশে লিখতেছি ওটা অনেক কিছু, আমরা ই লিখি বা ই লিখি, আমাদের প্রনাউন্সিয়েশন তো মিথাইলি। তোমরা একটা জিনিস দেখলাম যে সবকিছু অবজার্ভ করো, যদি এটা অনেক ভালো লাগে আসলে, সবকিছু অবজার্ভ করো, কারণ তোমরা মনোযোগী আছো এখানে। আমি একটা জিনিস ভুল করলে তোমরা সাথে সাথে কমেন্ট করো, এটা হচ্ছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। দেখো 2 8 8 ট্রাই মিথাইল, এখানে ই দাও সমস্যা নাই, ই না দাও ডাজন্ট ম্যাটার। 2 8 8 ট্রাই মিথাইল, কার্বন কয়টা এখানে, 9টার জন্য কি হবে বলো, এখানে OH কয় নাম্বারে আছে, 3 নাম্বারে না, তাহলে আমি বলতে পারি কি নন আনল 3, অথবা আমরা বলতে পারি কি নন, অথবা ডাইরেক্ট লিখে দিতে পারি, সবচেয়ে বেস্ট হচ্ছে নন আনল 3, আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি, ঠিক আছে, নন আনল 3 শেষ। ঠিক আছে, এখানে তোমাদের এই যেমন এই প্রসেনজিৎ দাস হচ্ছে একটা ভুল করেছো, এখানে কি ভাইয়া কোনো ডাবল বন্ড আছে, কোনো কি এখানে ডাবল বন্ড আছে, ডাবল বন্ড তো নাই। ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকলে আমরা হচ্ছে বেঙ্গলি কি, এই যেমন ধরো তোমাদের একটা সমস্যা আছে, সমস্যাটা কি আমি তোমাকে একটা কথা বলি, তোমরা CH3CH সাপোজ ধরো আমি বললাম দেখো আমি বললাম CH2CH3 এই জায়গায় আমি একটা OH দিলাম। এই জিনিসটা আমরা কিভাবে লিখি, আমরা ডাইরেক্ট লিখে ফেলি যে 1 2 3 4, 4 মানে হচ্ছে কি বিউটানল 2, বাট আমি যদি এখানে একটা ডাবল বন্ড দিই, ডাবল বন্ড দিলে আমি কিভাবে লিখতে পারবো, আমাকে বেঙ্গলি লিখতে হবে। তো ডাবল বন্ড দিলে আমি ফার্স্টে কি লিখবো 1 2 3 4, 4 এর জন্য আমরা কি লিখবো বিউট। এরপরে আমরা ডাবল বন্ডের অবস্থান দেখাবো। আমরা বিউট কখন লিখবো, যখন হচ্ছে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড থাকবে, যখন ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড থাকবে, ঠিক আছে।
আমরা এখানে সুমাইয়া আহমেদ কি CS3 9 নাম্বারটা কি কাউন্ট করব না? 9 আমরা 9টা থাকলে কি লিখি? নন লিখি না? নন 3 আর কি? হ্যাঁ কাউন্ট করছি তো আমরা, সবগুলো কাউন্ট করছি না? 1 2 3 4 5 6 7 8 9 সবগুলোতে কাউন্ট করছি। এখানে মিথাইল মূলক কয়টা ছিল? 3টা না? দেখো 3টা, কার্বনের 3 পাশে 3টা বসাইছি। এরপরে CH2 কয়টা? 1টা 2টা 3টা 4টা বসাইছি। CH এর উপরে OH, CH এর দুই পাশে কয়টা? CH3। শেষই তো, আমাদের এটা পারফেক্ট হইছে। আচ্ছা এখানে কি বলতেছে? এটা বিউটানল। হায়রে আল্লাহ, এটা কে প্রশ্ন করতেছে? সরওয়ার আলম রকি, তুমি কোনটা বলতেছো? তোমাদেরকে তো পিটানো দরকার আসলে। এগুলি কি কমেন্ট? একজনের বলতেছে ভাইয়া এটা কি বিউটান টুঅল? এটা বিউটান টুঅল কেন? এটা ডাবল বন্ড না? অ্যালকিনের ক্ষেত্রে এই ছেলেটা মনে এর আগে ক্লাস করে নাই। তোমাদের সমস্যা আছে। ওই CH3 মেন চেনে ইনক্লুডেড। আমি বারবার বলতেছি, আমি এগুলো গত ক্লাসে লিখে দিয়েছিলাম। ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকলে আমরা ভেঙে লিখবো। অনেকে বলতেছে ভাইয়া এটা নন লিখলে সমস্যা কি? আপনি এখানে পুরোটা লিখছেন ননানল 3। এটা আসলে কি ননানল মানে কি ভাইয়া? কার্বন যদি 4টা থাকলে আমরা কি লিখতাম? সাপোজ ধরো কার্বন 4টা, কি লিখতাম? বিউটানল 3। 5টা থাকলে প্যান্টানল 3, 6টা থাকলে হেক্সানল 3, 7টা থাকলে হেপ্টানল 3, 8টা থাকলে অক্টানল, 9টা থাকলে ননানল, 10টা থাকলে ডেকানল। এভাবে এখন তুমি বলতে পারো ভাইয়া এটা আমি ভেঙে লিখেন না কেন? আপনি এই জিনিসটা এভাবে লিখতে পারতেন না? ননটা লিখেন না কেন? নন লিখার পর আপনি আস্তে আস্তে লিখতে পারতেন না। ভেঙে লিখবো না কখন? যখন হচ্ছে অ্যালকেন থাকে। বলছিলাম না? হ্যাঁ তুমি এটা লিখতে পারো যে ননান লিখে ননান 3 অল লিখতে পারো। এটা লিখতে পারো ননান লিখে 3 অল। ননান মানে হচ্ছে আবার এখানে হবে না, ননান 3 অল, এটা লিখতে পারো। তবে আমি বললাম যে একসাথে লিখে দিলেও সমস্যা নেই, যেহেতু এটা অ্যালকেন। ঠিক আছে, বুঝছি ভাইয়া, সিম্পল ফ্যাক্ট। আরে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখন তাহলে আরো কয়েকটা নামকরণ দেখি। এখানে তো আসলে নামকরণ করাতে গেলে তোমাদের এক একটা এক এক ধরনের প্রশ্ন। আচ্ছা দেখো, এটা বুঝছো সবাই? 288 ট্রাইমিথাইল ননান। এখানে তোমাদের একটা সমস্যা হচ্ছে কি এই ধরনের নামকরণে, যে 3টা আছে না, 3টা জিনিসটা বসানোর সিস্টেম হচ্ছে 3টা যদি থাকে একটা মাস পাশে বসাতে হবে। 3টা যদি থাকে একটা মাস পাশে বসাতে হবে, এবং আরেকটা উপরে একটা নিচে। এখন তুমি বলতে পারো ভাই এখানে যদি 2টা থাকে, এখানে যদি 2টা থাকতো তাহলে এখানে প্রশ্নের মধ্যে CS দিয়ে দিত। কি ভাইয়া কি বলছি? এখানে একটা CS দিয়ে দিত ওরা, তখন এখানে 2টা দিত। তো 2টা দিলাম, তখন কি করতাম? একটা বাম পাশে বসাতাম, একটা উপরে বসাতাম, জিনিসটা তখন এরকম হতো। এখন ওরা বলছে এখানে পুরোটা সি খালি, তাহলে সি এর মধ্যে তো অবশ্যই 4টা হাত ফিল করা যাবে। তাহলে ওরা বলছে 3টা, এর বাকিটা হচ্ছে এখানে এটা বসাই দিচ্ছে। খুবই সিম্পল। অর্থাৎ যেগুলো ব্র্যাকেটে থাকবে সেগুলো আমরা শাখাতে দিব। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা আসি। আচ্ছা আবরার আসিফের প্রশ্নটা, ও বলতেছে ভাইয়া এখন সে আমাকে হয়তো আজকে রাতে ইনবক্স দিবে যে ভাইয়া বইয়ে তো বিউটান লেখা আছে, আপনি এইগুলো আসলে দেখো, কিছু কিছু বইয়ে বিউটান লেখা আছে, কিছু কিছু বইয়ে বিউটান লেখা আছে। সমস্যা নাই ভাই, আমি যেটা বলছি সেটাই কারেক্ট, কারণ আমি এখানে পড়াচ্ছি, সারা বাংলাদেশ দেখতেছে। সো আমি কোনো কিছু আজগুবি ইনলজিক্যাল মানে আনলজিক্যাল কোনো কথাবার্তা আমি তোমাদেরকে বলবো না। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদেরকে ট্রাস্ট রাখতে হবে, আর কিছু না। আচ্ছা এরপরে, হ্যাঁ এখন বুঝছি, সোয়া আহমেদ বুঝছি, থ্যাংক ইউ। ওকে ওকে, আচ্ছা ননান 3 অল লিখলে হবে ভাই? হ্যাঁ প্রসেনজিৎ লিখলে হবে। আপনি তো বললেন ব্র্যাকেটের ভিতরে থাকলে সেটা শাখা হবে, তাহলে আমরা কার্বন 9টা কেমনে কাউন্ট করব? হ্যাঁ আরে মা, এটা কি ছিল? রিফাত আলম না? আচ্ছা ব্র্যাকেটের ভিতরে শাখা থাকবে সেটা কথা ঠিক ভাইয়া, কিন্তু তোমাকে যখন কার্বনের এখানে কি দিছে, CH3 কয়টা দিছে? 3টা না? 3টা দিছে। তো তোমাকে মাথায় রাখতে হবে কার্বনের 4টা হাত ফিল করাতে হবে। কয়টা হাত? 4টা হাত। সাপোজ ধরো এখানে তোমাকে CH2 দিছে এরকম, তো তুমি কি করবা? একটা কার্বন লিখছো, কার্বনের আমরা জানি 4টা হাত, 4টা হাত মাস ফিল করা যাবে, এতটুকু বুঝছি। আচ্ছা এরপরে CH3 এখানে কয়টা? 3টা। এখন তুমি কিভাবে বসাবা? এখানে তো CH2 বসবে, সেটা আমরা জানি। বাকিটা কি? বাকিটা হচ্ছে CH3, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এখন তোমাকে আমি বলছি যে CH3 ব্র্যাকেটে থাকবে সেটা শাখা হিসেবে অবস্থান করবে, কিন্তু শাখা হিসেবে অবস্থান করবে সেটা সঠিক, কিন্তু আমাকে এটাই মাথায় রাখতে হবে যে কার্বনের হাত ফিল হয়েছে কিনা, কার্বনের হাত ফিল হয়েছে কিনা। জিনিসটা আমি তোমাকে বোঝার জন্য বলছি। জিনিসটা কিন্তু এরকম না যে ব্র্যাকেটের মধ্যে থাকলে এটা শাখা হিসেবে বসবে না ভাইয়া, কয়েকটা শাখা হিসেবে বসবে, কিন্তু আরেকটা এমন ভাবে বসাবা যেটা কার্বনের 4টা হাত ফিল করাতে হবে। ফার্স্ট ক্লাসে বারবার বলছি কার্বনের 4টা হাত মাস্ট ফিল করাতে হবে, এরপরে তুমি পরবর্তীগুলো লিখো, বাস শেষ। এটা হচ্ছে আমার কথা। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ সাজ্জাদ হাসান মাহির এই ধরনের কথা বলবো না, নাহলে পরে দিয়ে ব্যান মারবো। প্রতিদিন প্রায় হচ্ছে 30-40 জন করে ব্যান মারি, ওরা রাতের বেলা কান্না করে মেসেজ দিয়ে। ঠিক আছে, এই কাজগুলো করবো না, কারণ সামনে যখন সমানতা আসবে সবাই এখানে হচ্ছে আফসোস করবে
ক্লাসগুলোর জন্য। নামকরণের ক্লাসগুলো একটু বোরিং লাগতে পারে, বাট সমানতার ক্লাসগুলো আই সোয়ার এখানে প্রত্যেকটা ক্লাস মানে নিঃশ্বাস নেওয়ার টাইম নাই, ঝড় উঠবে যে না। সমানতা যখন ধরো আজকে আমি সমানতা পড়ার কথা ছিল কিন্তু আমি পড়িনি, কারণ আমি চাচ্ছি নামকরণ তোমাদের কোনো কনফিউশন আছে কিনা। সো এই ধরনের কথাবার্তা বলবো না, যদি বলে থাকো ডিলিট করবা, তাড়াতাড়ি ডিলিট করো। তোমাদের এই ধরনের মেসেজগুলো ডিলিট করবা, খিদা লাগছে, আড্ডা বাজে, এগুলো ডিলিট করবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আরো কিছু নামকরণ করার চেষ্টা করি। যেমন ধরো কয়েকটা একাধিক কার্যকরীমূলক হলো কয়েকটা করে দিচ্ছি, ঠিক আছে? একটু দেখো, ক্লাসটা এখনই শেষ হয়ে যাবে, একাধিক কার্যকরীমূলক করে দিব। এরপর আমরা আরেকটা করব রিভার্স টাইপের নামকরণগুলো, রিভার্সের নামকরণগুলো এরপর আমরা করব, ঠিক আছে? আচ্ছা একটু ওয়েট করো তো, রিভার্সের নামকরণ একাধিক কার্যকরীমূলক আমরা কয়টা করতেছি তোমাদের দেখো। একাধিক কার্যকরীমূলক কলা, যেমন তোমাদের কনফিউশন থাকতে পারে এগুলা, CH3 CH OH, ভালোভাবে দেখো, আরেকবার লাস্ট দেখাচ্ছি একাধিক কার্যকরীমূলকগুলা, অনেকের কনফিউশন এখনো থাকতে পারে। CO, বেশি বড় করাবো না, তোমরা ভয় পেয়ে যাবা। ডাবল বন্ড, CH ডাবল বন্ড দিলাম তো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। এরপরে কি আছে, COOH, এরকম ধরনের একটা নামকরণ দিলাম, ঠিক আছে? খুবই সিম্পল ছিল না এটা? আচ্ছা, এখন দেখো প্রধান কার্যকরীমূলক নির্বাচন করতে হবে, অবভিয়াসলি এটা হবে কারণ সক্রেটিস সিরিজের সবচেয়ে উপরে, আর এটা হবে অপ্রধান, এটা হবে অপ্রধান, শেষ। এটা হবে অপ্রধান, এটা হবে অপ্রধান। এরপর ডাবল বন্ড একটা দেখতে পাচ্ছি, সেটা অবশ্যই আমরা নামকরণে বসাবো। তাহলে ফার্স্টে আমরা অক্সো লিখবো নাকি হাইড্রোক্সি লিখবো? তাহলে আমরা কি লিখবো? ফার্স্টে অক্সো লিখবো। আমরা নাম্বারিং করতে স্টার্ট করবো এখানে 1 2 3 4 5 6 7। তাহলে আমরা ফার্স্টে কি লিখতে পারি 6 হাইড্রোক্সি, 6 হাইড্রোক্সি। এরপর আমরা কি লিখবো 4 অক্সো, 4 অক্সো। খুবই সিম্পল না, এগুলো কিছু ছিল, 6 হাইড্রোক্সি 4 অক্সো। কার্বন কয়টা? 7টা। তাহলে আমরা কি লিখবো হ্যাপ। এখন কথা আছে, ডাবল বন্ড আছে না, শুধুমাত্র হ্যাপ পর্যন্ত লিখবা। অ্যালকেন থাকলে ডিরেক্ট লিখে দিতে পারতাম যে হ্যাপটানোয়িক অ্যাসিড 1। ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড থাকলে শুধু হ্যাপ লিখবো, শুধু কি লিখবো হ্যাপ। হ্যাপ লেখার পরে ডাবল বন্ডের অবস্থান দেখায়, হ্যাপ 2 ইন 1 ওইক অ্যাসিড। খুবই সিম্পল ছিল, খুবই সিম্পল ছিল। এরপর আরেকটা নামকরণ দেখাচ্ছি, দেখো তো, CH3 CH CHO CH2 C C2H5 এই ধরনের নামকরণ যদি থাকে তখন কি করব? সেম, এটা হচ্ছে প্রধান কার্যকরীমূলক, এখান থেকে নাম্বারিং স্টার্ট হবে 1 2 3 4 5 6 7 8। একটা যদি প্রধান কার্যকরীমূলক হয় বাকি সবগুলো হবে অপ্রধান। এটা অপ্রধান, এটা অপ্রধান, আর এটা তো শাখা হিসেবে আয়ন ছিল, ঠিক আছে? আচ্ছা, অপ্রধান যদি হয়ে থাকে এটার নাম কি হবে? 4 হাইড্রোক্সি, 4 হাইড্রোক্সি 7 ফরমাইল। ফার্স্টে আমরা কি লিখবো বলো তো? আমরা ফার্স্টে লিখবো 5 ইথাইল, 5 ইথাইল। এরপর আমরা লিখবো কি 4 হাইড্রোক্সি, 4 হাইড্রোক্সি। কেন ভাইয়া 4 হাইড্রোক্সি কেন? কারণ ABCDEF, আচ্ছা সরি এফ আছে আবার। আচ্ছা দেখো 7 ফরমাইল, 7 ফরমাইল। এরপরে 4 নম্বরে কি আছে? 4 হাইড্রোক্সি, 4 হাইড্রোক্সি। এরপরে আমরা দেখি কার্বন কয়টা আছে? 8টা। 8টার জন্য আমরা কি লিখবো? অক লিখবো। এরপরে ট্রিপল বন্ডের অবস্থানটা দেখাবো, কয় নাম্বার আছে। কেউ যদি বলে ভাই 3 নম্বরে সে 0 পাবে, আছে কয় নম্বরে? 2 নম্বরে অক 2 আইন। এরপরে অ্যাসিড কয় নাম্বারে আছে? 1 নম্বরে 1 উইক অ্যাসিড। সো সবগুলো এভাবে একাধিক কার্যকরীমূলক করে ফেলবা, সবগুলো এভাবে একাধিক কার্যকরীমূলক। ভাইয়া খুব সিম্পল, কথাটার সাথে মানাতে পারতেছি না। আচ্ছা হ্যাঁ, এখানে তোমরা একটা কাজ করতেছো, খুব ভালো লাগতেছে যে অনেকজনে যারা যারা প্রশ্ন করতেছো ফরমাইল হাইড্রোক্সির এর আগে আসবে না। হ্যাঁ হ্যাঁ, হাইড্রোক্সির আগে ফরমাইল লিখলাম তো। ভাইয়া যদি একই শিকলে একাধিক দ্বিবন্ধন থাকে, আচ্ছা এটা কে প্রশ্ন করছে? আতিকুর রহমান। তার আনসারটা এখন দিচ্ছি। আতিকুর রহমান, এটা সবাই বুঝছো তো? আতিকুর রহমানের আনসারটা মূলত আজকের ক্লাসটা আসলে সলভ ক্লাস বলা যায়, মানে তোমরা প্রশ্ন করবা সেটার উত্তর দিব ওরকম টাইপের আর কি, ঠিক আছে? হ্যাঁ, অনেকে বলছে অ্যালকানয়েল লিখলে, হ্যাঁ অ্যালকানয়েল লিখতে পারো ভাইয়া, সমস্যা নাই। আইপেক বলে দিছে অ্যালকানয়েল লিখতে পারো অথবা ফরমাইল লিখতে পারো, ডাজেন্ট ম্যাটার, ডাজেন্ট ম্যাটার। আচ্ছা, ও বলতেছে একই শিকলে একাধিক দ্বিবন্ধন থাকে তখন কিভাবে হবে নামকরণ? ত্রিবন্ধন থাকবে না, মানে তুমি বোঝাচ্ছ ত্রিবন্ধন থাকবে না, একাধিক ডাবল বন্ধন থাকবে। এটা তো অনেক ইজি,
এটা তো কিছুই নাই, CH3CH, তুমি বলছো একাধিক ডাবল বন্ড থাকলে এভাবে এরকম এরকম ধরনের, এটা এটা তো কিছুই নাই। তুমি কি এটা বলতেছো আতিকুর রহমান? এটা একদম নর্মাল নামকরণ। তুমি এখানে আচ্ছা এখানে তুমি অটোমেটিক শাখা বসাতে পারবা, শাখাটাকে ইচ্ছা মতো বসাও, এখানে ওয়েজ বসাও বা তুমি এখানে ইথাইল মূলক বসাও, মিথাইল মূলক বসাও, এটা কোনো ব্যাপার না। বাট তোমার একটা কনফিউশন থাকতে পারে যে ভাইয়া নাম্বারিং কোথা থেকে স্টার্ট করবো? নাম্বারিং স্টার্ট করবো ওই দিক থেকে যেদিক থেকে ডাবল বন্ডের অবস্থান ক্ষুদ্রতর হবে। খুবই সিম্পল, 1 2 3 4 5 6 7 শেষ। এরপর আমরা কি লিখবো? আমরা এখানে বলা কার্বন কয়টা? 7টা। 7টার জন্য কি হবে? হ্যাপ্ট। এরপরে ডাবল বন্ডের অবস্থান দেখাও, একটা 2 নাম্বার আছে, একটা কয় নাম্বার আছে? 4 নাম্বার আছে। তাহলে 2 4 হ্যাপ 2 4 ডাই ডাই ইন। একাধিক কার্যকরীমূলক প্লাস জরুরি প্রতিস্থাপক। জরুরি প্রতিস্থাপকের সাথে ওভাবে কিন্তু কার্যকরীমূলক সাধারণত যুক্ত থাকে না। তুমি যেটা বলতেছো ওটা যুক্ত থাকে না। যোগের কমন নেম কি আমাদের এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ? যোগের কমন নেম এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ বলতে এটা আমি তোমাদেরকে পড়াবো। যেমন ধরো তোমরা যে এগুলো ভাইয়া তোমরা একটু বেশি ফাস্ট হয়ে যাচ্ছ, এগুলো আমি তোমাদেরকে কমন নেমগুলো বলতাম। মানে এই যেমন ধরো আমরা সামনে হচ্ছে ইথাইন পড়বো। আচ্ছা প্রসেনজিৎ যেহেতু প্রশ্নটা করতেছে, এই ইথানের নাম হচ্ছে, অপর নাম হচ্ছে এসিটিলিন। ঠিক আছে, কিভাবে আমরা এটা পড়বো? CH3CH, এটার নাম হচ্ছে এসিটিক অ্যাসিড। এখানে এসিটিক অ্যাসিড হচ্ছে তার কমন নাম, কিন্তু আইপেক নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা এগুলো পড়াবো, এগুলো নিয়ে টেনশন নেওয়ার কিছু নাই। হ্যালোজেনযুক্ত নামকরণ করান। আচ্ছা একজন জিজ্ঞেস করছে হ্যালোজেনযুক্ত নামকরণ করান। আচ্ছা হ্যালোজেনযুক্ত নামকরণ করাচ্ছি। ওকে ওকে ওকে, দেখো এটা হচ্ছে হ্যালো অ্যালকেনের নামকরণ। যেমন ধরো আমি এখানে আসলাম, এটা হচ্ছে হ্যালো অ্যালকেন, উপরে লিখে রাখো হ্যালো অ্যালকেনের একটা নামকরণ। হ্যালো অ্যালকেন মানে যখন হ্যালোজেন থাকে তখন কিভাবে নামকরণ করব? দেখো CH3CH2Cl পড়াচ্ছি, CH। এরপরে আমি এখানে বললাম আচ্ছা একটা কনফিউশন টাইপের দেখাচ্ছি। এখন তুমি আমাকে বলো কোত্থেকে নামকরণ শুরু হবে, মানে নাম্বারিং কোত্থেকে? সবাই কমেন্ট করে তো দেখি, কোত্থেকে নাম্বারিং শুরু করব? ডান দিক থেকে নাকি বাম দিক থেকে? কোত্থেকে নাম্বারিং শুরু করব সবাই বলো। ভাইয়া অ্যাডমিশনে আসে ওরকম এক্সাম্পল দেন। ভাইয়া এটা এইচএসসি কোর্স, অ্যাডমিশন কোর্স না ভাইয়া, এটা এইচএসসি কোর্স। ডায়ের পরে হাইফেন হবে কিনা? না ভাইয়া, ইশরাক হোসেন ডায়ের পরে হাইফেন দেওয়ার দরকার নাই। এরপরে কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা এরপরে হ্যাঁ এটা আমাকে বলো কোন দিক থেকে নাম্বারিং স্টার্ট হবে? আমি বাম দিক থেকে নাকি ডান দিক থেকে? সবাই বলো বাম দিক থেকে নাকি ডান দিক থেকে? একজনে বলছে যে কোনো একদিক থেকে, যে কোনো একদিক থেকে বলছে। আচ্ছা তারটা বলেছে ভাই অ্যারোমেটিক যোগের নামকরণ পড়ালে ভালো হতো। অ্যারোমেটিক যোগের নামকরণ ভাইয়া পড়াবো কখন জানো? যখন অ্যারোমেটিকে প্রবেশ করবো। এখন যদি নামকরণ নিয়ে যদি আমি তোমাদেরকে 10-12টা ক্লাস দিয়ে দিই, তোমরা এখন 200 জনের উপরে ক্লাসে দেখতেছো, দেখবা যে 100 জন দেখবে না, কারণ ওদের বোরিং লাগবে যে ভাইয়া নামকরণে এইভাবে এক্সপান্ড করা যায় না। জিনিসটা বোঝার চেষ্টা করো, আমি যেভাবে বলতেছি সেভাবে। হ্যাঁ অনেক কেউ বলতেছে কি ডান দিক থেকে, কে বলতেছে ডান দিক থেকে? হ্যাঁ সুনন্দা চৌধুরী, সরওয়ার হলাম রাখি, ডান দিক থেকে। রাইট মানে হচ্ছে ডান দিক, ঠিক আছে। ক্লোরিন, একজনে বলছে ক্লোরিন ডান দিক থেকে, ডান ডান। হ্যাঁ সুমাইয়া ডান আবার হচ্ছে অপশন দিছে। এরপরে নুরুল কাবির রাইট, ঠিক আছে, রাইট রাইট ওকে। ডান দিক। সাজ্জাদ হোসেন সাকিব ডান দিক, ডান দিক থেকে ডান দিক থেকে। হ্যাঁ অবশ্যই ডান দিক থেকে। কেন ভাইয়া? অ্যালফাবেটিক্যাল, অ্যালফাবেটিক্যাল। যে এই প্রশ্নটা করছে তাকে অনেক ধন্যবাদ, আমার এটা মাথা দিকে ছুটে গেছিল। অ্যালফাবেটিক্যাল, অ্যালফাবেটিক্যাল অর্ডার দেখতে হবে। তাহলে আমি যদি নামকরণ যদি করি 1 2 3 4 5, এদিক থেকে কেন শুরু করি নাই? কারণ এখানে আছে ক্লোরিন আর ওইখানে আছে ব্রোমিন। কোনটা আগে বলো, বি আগে না সি আগে? বুঝে গেছো, আনসার পেয়ে গেছো। এখন আসো 2 ব্রোমো 4 ক্লোরো কি হবে? প্যান্টেন। ওকে আচ্ছা আজকের ক্লাসটা একটু অগোছালো লাগছে কেন? কারণ আজকের ক্লাসটা আসলে পড়া ছিল না তেমন একটা। আজকের ক্লাসে আমরা কয়েকটা এক্সাম্পল সলভ করছি, ঠিক আছে। সেজন্য হয়তো তোমরা বলতে পারো যে ভাই আজকের ক্লাসে তো তেমন একটা কিছু ছিল না। আসলে এটা যে প্র্যাকটিস ছিল, সেজন্য আমি ওখানে তোমাকে লিখে দিয়েছিলাম, ক্যাপশন লিখে দিয়েছি কি প্র্যাকটিস। ক্যাপশনে কি লিখে দিয়েছিলাম? প্র্যাকটিস ছিল, ঠিক আছে। আচ্ছা কিছু নামকরণ করে রিভার্স নামকরণ করাচ্ছি। দেখো সময় তো একটু করে আছে, রিভার্স নামকরণটা একটু দেখো। রিভার্স নামকরণ মানে হচ্ছে তোমাকে এতদিন ছিল হচ্ছে যৌগ দেওয়া থাকতো, তুমি কি লিখতা? বাংলা লিখতা। এখন বাংলা দেওয়া থাকবে, তুমি যৌগ লিখবা। বাংলা দেওয়া থাকবে, তুমি কি লিখবা? যৌগ লিখবা। যেমন ধরো আমি লিখলাম 4 ইথাইল, এরপর আমি লিখলাম 3 মিথাইল, এরপরে আমি লিখলাম হেক্সিন 2। এই বাংলা নামটা তোমাকে দেওয়া আছে, তুমি এখন তোমাকে বলতেছে কি রিভার্স মানে হচ্ছে কি
এখন হচ্ছে তুমি রিভার্স করো, অর্থাৎ তুমি আগে হচ্ছে যৌগ লিখে বাংলা নামটা লিখতা, এখন তুমি বাংলা নামটা দেওয়া থাকবে, তুমি যৌগটা লিখবা। খুবই সিম্পল। হেক্সিন বলছে না, চোখ বন্ধ করে ওয়ার্ড রুটটা দেখবা, চোখ বন্ধ করে ওয়ার্ড রুটটা দেখো। হেক্সিন বলছে না, হেক্সিন মানে কি? কার্বন কয়টা? 6টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, শেষ। এরপর আমরা আসি হেক্সিন 2, মানে ডাবল বন্ডের অবস্থানটা ওরা বলতেছে 2 নম্বরে। আমি যে কোনো দিক থেকে শুরু করতে পারবো, সমস্যা নাই, যে কোনো দিক থেকে শুরু করি। আমি ডান দিক থেকে শুরু করে বললাম ডাবল বন্ডটা 2 নম্বরে, এতটা ঠিক আছে? দেখো 1 2, ডাবল বন্ডের অবস্থান কয় নাম্বার? 2 নম্বরে, হেক্সিন 2 হইছে। এরপরে 3 4 5 6, আমার ইথাইলটা কয় নাম্বার আছে? 4 নম্বরে আমার ইথাইলটা আছে। 4 নম্বরে আমি লিখলাম ইথাইল। ইথাইলের সংকেতটা জানি C2H5, C2H5। মিথাইলটা কয় নাম্বার আছে? 3 নম্বরে, 3 নাম্বার আমার মিথাইলটা আছে। কিছু ছিল এগুলা? এরপরে সবগুলো হাইড্রোজেন বসিয়ে দাও। CH3 এখানে বসিয়ে দাও, CH2 এখানে বসিয়ে দাও, H এখানে কিছু বসাতে হবে? বসাতে হবে না, কেন? হাতগুলো ফিল হয়েছে। এই জায়গায় দেখো তো, CH2 2 হবে না, শুধু H হবে। কেন? কারণ হাতগুলো মিলাতে হবে, 1 2 3, আর এই জায়গায় এসে CH3, হাতগুলো মিলে দাও, শেষ। এখন তুমি দেখো তো এটা হয়েছে কিনা। ফার্স্টে দেখো, ফার্স্টে আমি কি লিখবো? 3 নম্বরে না এটা? 3 নম্বরে এবং হচ্ছে 4 নম্বরে, তাহলে আমি ফার্স্টে লিখবো কি? 4 ইথাইল 3 মিথাইল, এরপর হচ্ছে কি? হেক্সিন 2। খুবই সিম্পল ছিল না এটা? আচ্ছা, এরপরে হ্যাঁ, কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, এরপরে না ভাইয়া, এগুলো পানি হয়ে গেছে এখন। আচ্ছা, নামকরণ তাহলে সহজ না? নামকরণ নিয়ে কি এক্সাম দিবে নাকি বলো দেখি, সবাই বলো। 205 জন পরীক্ষাটা দেখতেছে, আজান দেওয়ার আগে তাড়াতাড়ি বলো, এক্সাম কি কারা কারা দিবে? নামকরণ নিয়ে যদি একটা এক্সাম নিতে চাই, কখন নিব সেটা জানি না, তবে সবার একটু রেসপন্স দেখতেছি। সবাই নামকরণ নিয়ে কি মানে কোনো কনফিউশন আছে? একটু রুলসগুলো ভালোভাবে পড়ে আসো, বইয়ের মধ্যে যতগুলো নামকরণ আছে সবগুলো দেখো। CH3 নিচে কেন? আরে ভাইয়া, ফারহান মাহাতাব, নিচে উপরে সেম কথা তো ভাইয়া, নিচে দিল শাখা, উপরে দিল শাখা। ভাইয়া ইথার আর অ্যামিনের নামকরণ করাবেন? আচ্ছা, ইথারের নামকরণ আরো দেন রিভার্স। আচ্ছা, আরো রিভার্স দিতে বলতেছে, ওকে। আচ্ছা, এখন একটা নামকরণ করতেছি, সেটা হচ্ছে 6 মিথাইল। না, একজনে বললো ভাইয়া পানি হয়ে গেছে, শুধু আমি বললাম আর করাতে হবে না। 6 মিথাইল 4 এটা বুঝছো? 6 মিথাইল 4 ইথাইল হ্যাভ 2 ওন। হ্যাভ মানে কার্বন কয়টা? 7টা, 3টা 6টা 7টা। এরপরে হ্যাভ 2 ওন মানে বুঝছো? হ্যাভ 2 ওন মানে কি? ওন মানে কি ভাইয়া? ওন মানে হচ্ছে CO। ও বলতেছে COটা হচ্ছে 2 নাম্বার আছে। COটা কয় নাম্বার আছে? 2 নাম্বারে, অর্থাৎ এই জায়গায়, শেষ। এই জায়গায় আছে, 2 নাম্বারে দিছি 1 2 3 4, অর্থাৎ তোমাকে আগে দেখো হ্যাভ, হ্যাভ লিখে 7টা কর্ম লিখে দিবা, এরপরে কার্যকরী মূলক দেখবা, এরপরে শাখা দেখবা। কি বললাম? রিভার্সের ক্ষেত্রে কি দেখবা? ফার্স্টে প্রধান শিকলে কার্বন কয়টা দিয়ে দেখবা, এরপরে কার্যকরী মূলক দেখবা, এরপরে শাখা দেখবা। তাহলে 5 6 7, শেষ। এরপরে মিথাইল কয় নাম্বারে আছে? 6 নাম্বারে, এখানে মিথাইল দিলাম। ইথাইল কয় নাম্বারে আছে? 4 নাম্বারে, এখানে ইথাইল দিলাম, C2H5। কিছু ছিল এটা? বাকিগুলো হাইড্রোজেন বসিয়ে দাও। এরপরে হ্যাঁ, কারো কোনো সমস্যা আছে? এখানে প্রশ্ন তোমরা আজকে চাইলে অনেক প্রশ্ন করতে পারতাম আমাকে, মানে হচ্ছে বিভিন্ন নামকরণ দিয়ে আর কি। আচ্ছা, একজনে বললো ভাইয়া এমিন ইথারের নামকরণটা। এমিন ইথার ভাইয়া কিছু রিভার্স দেন স্যার। আচ্ছা, আচ্ছা জটিল কিছু রিভার্স দেন। আচ্ছা, জটিল কিছু রিভার্স। আচ্ছা, এরপরে কি বলতেছে? আচ্ছা, আরেকজনে বললো যে কি এমিন ইথারের নামকরণ। আচ্ছা, ইথারের নামকরণটা আমি একটা সেকেন্ডে দেখা দিচ্ছি। ইথারের নামকরণটা একটু দেখো, খুবই ইজি, খুবই ইজি। দেখো CH3O, CH3, এটা হচ্ছে কি? ইথার কেমনে চিনি? ইথারের কার্যকরী মূলকের সংকেত হচ্ছে ও না ভাইয়া? যেখানে ও দেখবো সেটা হচ্ছে ইথার। আচ্ছা, ইথার নামকরণটা খুবই ইজি। প্রথম কথা হচ্ছে, এটা তুমি দেখলে বুঝবা না, আমি তোমাকে দেখাচ্ছি ভালোভাবে। দেখো CH3O CH2 CH3, তোমাকে কেউ যদি বলে যে ভাই এটার নামকরণ করে দেখাও, তুমি কি করবা? অক্সিজেনের সাথে সবচেয়ে যে ছোট অ্যালকাইল মূলক আছে, অক্সিজেনের সাথে সবচেয়ে ছোট অ্যালকাইল মূলক কোনটা? এটা নাকি এটা?
কি বললাম, ইথারের নামকরণ করতে গেলে ফার্স্টে মাথায় রাখতে হবে যে অক্সিজেনের সাথে সবচেয়ে ছোট অ্যালকাইল মূলক কোনটা, এটা নাকি এটা। অবভিয়াসলি এটাকে বলতেছে অ্যালকক্সি ধরো, এটাকে অ্যালকক্সি ধরো, শেষ। অ্যালকক্সি তো বলছে। এখন আমাকে বলো এখানে কার্বন কয়টা, একটা হলে মিথক্সি, দুইটা হলে ইথক্সি, তিনটা হলে প্রপক্সি, এভাবে একটা আছে না, তাহলে নাম হবে কি মিথক্সি। এরপরে এখানে কার্বন কয়টা, দুইটা থাকলে আমরা কি লিখবো, মিথক্সি ইথেন। খুবই সিম্পল ছিল, মিথক্সি ইথেন। আচ্ছা আজান দিছে, হ্যাঁ ভাইয়া শেষ করে দিচ্ছি। হ্যাঁ বইয়ে সেটা লেখা বুঝতেছি না। হ্যাঁ সর্বলাম রকি কি বলতেছে, রকির একটা কথা বোঝা যাচ্ছে না, রকি কি বললো? এই জিনিসটা হচ্ছে কি মিথক্সি ইথেন। আচ্ছা যদি এইভাবে থাকে, আরেকটা দেখাচ্ছি দেখো, CH3 CH2 O CH2 CH2 CH3, সবচেয়ে ছোট কোনটা, এটা না, তাহলে এটাকে বলবা ইথক্সি, শেষ। মিথক্সি ভাবে যাবে। এরপর এখানে কার্বন কয়টা, তিনটা, মানে এটা পুরোটা নাম হচ্ছে ইথক্সি, এখানে কার্বন কয়টা, তিনটার জন্য কি হবে, প্রপেন। আচ্ছা অনেককে প্রশ্ন করতেছে ভাইয়া এমিনের নামকরণ, ভাইয়া প্লিজ আবার একটু বলেন, আবার বলেন। দেখো অক্সিজেনের সাথে সবচেয়ে ছোট অ্যালকাইল মূলক যেটা থাকবে, আমাকে বলো সবচেয়ে ছোট অ্যালকাইল মূলক কোনটা, এটা নাকি অ্যালকাইল মূলক চিনো তো, নাকি এখন বলবো অ্যালকাইল মূলক চিনি না, অ্যালকাইল মূলক কোনটা, এটা নাকি এটা? সবচেয়ে ছোট অ্যালকাইল মূলককে কি ধরতে বলতেছে, অ্যালকক্সি ধরতে বলছে। অ্যালকক্সি মানে বুঝছো, এই অ্যালকক্সি জিনিসটা ডিপেন্ড করে কার্বনের উপরে। যদি একটা কার্বন থাকে মিথক্সি, দুইটা থাকলে ইথক্সি, তিনটা থাকলে প্রপক্সি, এইভাবে করে যাবে। দুইটা আছে ইথক্সি, এখন ইথক্সি ভাইয়া কার নাম, এই পুরোটার নাম হচ্ছে ইথক্সি, এই ইথক্সি। এরপরে প্রপেন কেন লিখলাম, কারণ কার্বন কয়টা, তিনটা। হ্যাঁ রকির প্রশ্ন, আজান দিছে ভাইয়া, আজানের জন্য একটু অতটুকু থাক ভাইয়া। আচ্ছা জটিল শাখা দিয়ে রিভার্সন। আচ্ছা একটা কথা বলে রাখি, এমিনের যেগুলো নামকরণ যেগুলো আছে, যে এমিন তোমার হচ্ছে অ্যাসিড হাইড্রাইড এবং অ্যাস্টার, এই ধরনের নামকরণ হচ্ছে আমরা যখন এমিনের পরাতে ঢুকবো, যখন হচ্ছে আমরা অ্যাস্টারের পরাতে ঢুকবো, তখন সেখানে নামকরণটা হয়ে যাবে, আমরা কোনো কিছুর নামকরণ বাদ দিব না। বাট এতক্ষণ ধরে নামকরণ যা পড়াইছি এই 5টা ক্লাস শুধু নামকরণ নিয়ে, কোনো টিচার তোমাকে এতগুলো ক্লাস দিবে না। চট্টগ্রামের কথা বলতেছি, বাইরের ডিস্ট্রিক্টের কথা আমি জানি না। চট্টগ্রামের টিচাররা কখনো এত বেশি ক্লাস দেয় না নামকরণ নিয়ে, যেটা আমি দিয়েছি তোমাদেরকে, ঠিক আছে? সো এর বাইরে যেগুলো নামকরণ আছে, যেমন ধরো এমিন, অ্যাস্টার, তারপর হচ্ছে অ্যাসিডামাইড, এগুলো হচ্ছে আমরা যখন পড়ালেখায় যখন ঢুকবো, মেইন পড়াটা এখনো শুরু হয় না, এগুলো সবগুলো ট্রেলার ছিল, এটা পরশুদিন থেকে শুরু হবে। ওইখানের মধ্যে হচ্ছে আমরা এমিনের পড়া যখন ঢুকবো তখন এমিনের নামকরণটা পড়বো। এখন অনেককে বলতে পারো যে ভাই অ্যারোমেটিকের নামকরণ, অ্যারোমেটিকে প্রবেশ করলো, ওইখানে আমরা তোমাদেরকে দেখাই দিব। আলাদা করে এখন নামকরণ পড়িয়ে সময় নষ্ট করার দরকার নাই, আমরা পরশুদিন থেকে আমরা সমানতা স্টার্ট করব। সো এখানে হচ্ছে আমাদের 5 আওয়ার রাখিয়ান লাইভ ক্লাস। আজকের ক্লাসটা ভাইয়া কিছু ছিল না, সুমাইয়া আহমেদ তুমি ক্লাসটা কিছু ছিল না, কারণ আমি সবগুলো তোমাদেরকে করাইছি, এটা বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন বলে আমি মনে করতেছি না। না হলে পোলা বাইনদের মধ্যে অলসতা কাজ করবে, 5 ঘন্টা রেখে দিলে ওরা বলবে যে স্যার তো ফান করে এমনি বলে। তো আমাকে কথা যেটা বলছি, কমিটমেন্ট যেটা দিচ্ছি সেটাই। হ্যাঁ এক্সাম যারা দিবে বলছো সমস্যা নাই, আজকে এখানে থাকো, কালকে জারণ বিজরণ সমান্তরাল নিয়ে একটা ক্লাস হবে 5:15-তে। এই ক্লাসটা সবাই একটু করার চেষ্টা করবা, কারণ এই ক্লাসের মধ্যে তোমাদের অনেকগুলো কনফিউশন দূর হবে, অনেকগুলো, স্পেশালি এইচএসসি ক্যান্ডিডেটরা, ঠিক আছে? এইচএসসি ক্যান্ডিডেট যারা এই বছর দিবে তারা জারণ বিজরণ সমান্তরাল ক্লাসটা করবা। আসসালামু আলাইকুম, ভালো থাকবা, ওকে।